ভালোবাসা অদ্ভুত এক অনুভূতি, যা ধরা বা ছোঁয়া যায় না। ফিল করতে হয় অন্তর দিয়ে, হৃদয় দিয়ে এবং মন থেকে। এই ফিলটা সবাই করতে পারে না, কারণ সৃষ্টিকর্তা এই ফিল করার ক্ষমতাটাও সবার মধ্যে দেন না। তাই হয়তো কোনটা প্রকৃত ভালোবাসা আর কোনটা ফেক সেটাও কেউ কেউ বুঝতে পারে না। কবে, কখন, কিভাবে, কোথায় কাকে যে ভালো লেগে যায় সেটা আমরা বলতে পারি না। আমরা কেন, পৃথিবীর কোনো মানুষই হয়তো সেটা বলতে পারবে না। যাই হোক, কথাগুলো কেন বললাম সেটা আপনারা গল্পের সঙ্গে থাকলে বুঝতে পারবেন। গল্পের শুরুতেই আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম ঈশান আহমেদ অনিক। সবাই অনিক বলে আমাকে ডাকে। পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আবার ভাববেন না সত্যি আমার কেউ নেই, সেটা শুধু গল্পের ক্ষেত্রেই। আমার যখন 10 বছর বয়স, তখন বাবা মা একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, আর রেখে যায় বাড়ি, গাড়ি আর বিশাল বড় ব্যবসা। ভালোবাসার জায়গা বলতে ছিল দুঃসম্পর্কের এক মামা, কিন্তু কিছুদিন আগে সেই মামা পৃথিবীর মায়া ত্যাগ করে আমাকে ছেড়ে চলে গেছেন। ডক্টর জানায় মামার ক্যান্সার হয়েছে। অনেক চেষ্টা করেছিলাম মামাকে বাঁচানোর, লাস্ট স্টেজে থাকায় তাকে আমরা বাঁচাতে পারিনি। আসলে জন্ম মৃত্যু তো আল্লাহর হাতে, তাই হয়তো তিনি আমাদের ছেড়ে চলে গেলেন। বাবা মারা যাওয়ার পর আমাকে সহ আমাদের ব্যবসাটা মামাই দেখতেন। অনেক ভালোবাসতেন আমাকে, তাই হয়তো বিয়েটাও তিনি করেননি। মামার মৃত্যুতে আমি অনেক ভেঙে পড়ি। তখন থেকে মদ, জুয়া, ভেপ, সিগারেট এই সব কিছু আমার দুনিয়া হয়ে যায়। সেই থেকে আমি প্রতিদিন বাড়ি গিয়ে ড্রিঙ্কস করি, কিন্তু আজ কেন জানি খেতে ইচ্ছে হলো না। তাই বন্ধুরা অনেক জোর করার পরও খাইনি। অনেক রাত পর্যন্ত বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। কিছু তো যেতেই দেখলাম রাস্তার মাঝখানে একটা লোক পড়ে আছে। তাই আমি গাড়িটা থামিয়ে লোকটার কাছে গিয়ে দেখলাম ওনার সারা শরীরে রক্ত। তাই আমি আর কিছু না ভেবে ওনাকে গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে গেলাম। তারপর ওনাকে কোলে তুলে নিয়ে ভেতরে গিয়ে ডক্টর ডক্টর বলে চিৎকার দিতেই একজন নার্স আর একটা লোক আসলো। তারপর লোকটাকে স্ট্রেচারে করে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। লোকটাকে ভিতরে নিয়ে যাওয়াতে আমাকে বাইরে থাকতে হলো। তারপর আমি সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা চেয়ারে বসলাম আর ভাবতে লাগলাম লোকটাকে কোথায় যেন দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। কথাগুলো ভাবছিলাম, তখন একটা ডক্টর এসে আমাকে বলল, আপনি রোগীর কে হন? আসলে ডক্টর, আমি ওনাকে রাস্তায় পেয়েছি। আচ্ছা, যাই হোক, ওনার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে, তাই দূরত্ব ওনাকে রক্ত দিতে হবে। ডক্টর, ওনার ব্লাড গ্রুপ কি? ও পজিটিভ। ডক্টর, আমার রক্তের গ্রুপও পজিটিভ। আপনি আমার সহিত রক্ত নিন। আপনি আমার সাথে আসুন। ডক্টরের কথা মতো আমি ওনার সাথে যেতে লাগলাম। তারপর আমাকে একটা বেডে শুইয়ে দিয়ে আমার শরীর থেকে রক্ত নিতে লাগলো। রক্ত দিতে গিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। ঘুম ভাঙতেই আমার সেই লোকটার কথা মনে পড়ল। দেখি ওনার জ্ঞান ফিরল কিনা। তাই গিয়ে উঠে ডক্টরের সাথে কথা বললাম। ডক্টর, এখন ওনার কি অবস্থা? আমি কি ওনার সাথে দেখা করতে পারি? রোগীর জ্ঞান ফিরেছে, আপনি চাইলে ওনার সাথে দেখা করতে পারেন এখন। আমি ডক্টরের কথা শুনে লোকটার কেবিনের মধ্যে গেলাম। তারপর ওনার পাশে গিয়ে বসলাম আর জিজ্ঞেস করলাম, আঙ্কেল, আপনার এখন কেমন লাগছে? ভালো, কিন্তু কে বাবা তুমি? তখন পেছন থেকে ডক্টর কালকে রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো খুলে বলতে লাগলো। সব শুনে লোকটা আমার হাতে হাত ধরে পড়ল, বাবা, তোমাকে কি বলে যে ধন্যবাদ দেব আমার জানা নেই। আঙ্কেল, আমাকে ধন্যবাদ দিতে হবে না, এটা আমার কর্তব্য ছিল। আর তাছাড়া আপনি আমার বাবার মতো। আচ্ছা আঙ্কেল, কাল রাতে আপনার সাথে কি হয়েছিল বলুন তো? তখন লোকটা বলতে লাগলো, আসলে কিছুদিন হলো আমি চাকরি থেকে রিটায়ার করেছি। মেয়ের বিয়ে দেব বলে ব্যাংক থেকে রিটায়ারের টাকাগুলো যখন তুলে বাসায় যাচ্ছিলাম, তখন কিছু ছিনতাইকারী আমাকে টাকাগুলো দেওয়ার জন্য জোর করে। আমি দিতে না চাইলে ওরা আমার মাথায় আঘাত করে, টাকাগুলো সব নিয়ে যায়। কথাগুলো বলে লোকটা মন খারাপ করে রইল। তখন আমি বললাম, আচ্ছা আঙ্কেল, আপনি তো কাল থেকে বাসার বাইরে আছেন, আপনার বাসার লোক হয়তো টেনশন করছে। আপনি আপনার বাসার নাম্বারটা দিন। তারপর লোকটা আমাকে তার বাসার নাম্বারটা দিল। তখন আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আঙ্কেল, আপনার নাম কি? রহমান। আমি নাম্বারটা ফোনে উঠিয়ে কল করে কেউ না বাইরে চলে এলাম। প্রথমবার ফোনটা বেজে থেমে গেল, কিন্তু কেউ রিসিভ করলো না। দ্বিতীয়বার দিতেই রিসিভ হলো, আর ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠে ভেসে আসলো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি রহমান সাহেবের কে হন?
আমার কথাটা শুনে ওপাশে নীরবতা বিরাজ করছে। তখন আমি আবার বললাম, আরে কথা বলছেন না কেন? বলছি যে আপনি রহমান সাহেবের কে হন? আমি ওনার মেয়ে। আব্বু কি হয়েছে? আপনার আব্বু হসপিটালে ভর্তি। কি হয়েছে আমার আব্বুর? আপনি শান্ত হন, তেমন কিছু হয়নি, ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি মেডিকেলে চলে আসুন। বলেই ফোনটা কেটে দিলাম। তারপর এসে রহমান আঙ্কেলের কাছে বসলাম। তখন ওনার মুখের দিকে তাকাতেই আমার কাল রাতে কথাগুলো মনে পড়ে গেল। কাল রাতে তো রক্তাক্ত অবস্থা থাকায় ভালো মতো চিনতে পারিনি, কিন্তু আজ মনে হচ্ছে ওনাকে কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। ওনার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকায় উনি আমাকে প্রশ্ন করলেন, কি হলো বাবা, তুমি কিভাবে দেখছো কেন? তখন আমি ওনাকে বললাম, আঙ্কেল আপনি একটু বসুন, আমি এখনই আসছি। বলেই উঠে চলে আসলাম। তারপর দ্রুত পায়ে হসপিটাল থেকে বেরিয়ে এসে গাড়িতে উঠে আমি আমার বাসার দিকে যেতে লাগলাম। তখন ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতে দেখি সিয়াম ফোন করেছে। আমি ফোনটা রিসিভ করে বললাম, হ্যাঁ সিয়াম বল। কি রে, তুই কোথায়? অফিসে আসবি না? আমি একটু ব্যস্ত আছি, তোকে পরে সব বলবো, কেমন? আজকে তো একটা মিটিং আছে, তোকে তো অ্যাটেন্ড করতে হবে। আমি একটু ব্যস্ত আছি, তুই একটু সামলে নিস, কেমন? ওকে। তারপর গাড়ি ড্রাইভ করে চলে আসলাম বাসাতে। তখন আমার বাসার কাজের লোক করিম চাচা বলে উঠল, সাহেব, তুমি সারা রাত কোথায় ছিলা? চাচা এখন কথা বলার সময় নেই। আমি তাড়াতাড়ি করে আমার রুমে ঢুকে ডয়ারটা খুলে আপুর মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তখন করিম চাচা বলে উঠল, বাবা, নাস্তা করবা না? চাচা এখন সময় নেই বলি তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। তারপর গাড়িতে উঠে স্টার্ট করে হসপিটালের দিকে গেলাম। হসপিটালে এসে আমি রহমান আঙ্কেলের কেবিনে ঢুকে ওনার পাশে বসলাম। তখন উনি আমাকে প্রশ্ন করলেন, কি হলো, তুমি কোথায় গিয়েছিলে বাবা? আঙ্কেল আমি একটু বাসায় গিয়েছিলাম। তারপর আমি আমার পকেট থেকে ফোনটা বের করে একটা ছবি বের করে ওনার সামনে ধরে পড়লাম, দেখুন তো আঙ্কেল, চিনতে পারেন কিনা? তখন আঙ্কেল ছবিটা হাতে নিয়ে দেখে পড়লেন, এটা তো আমি আর আমার বন্ধু রাজীবের ছবি, কিন্তু এই ছবি তুমি কোথায় পেলে? আঙ্কেল কথাগুলো বলতে বলতে একটা মেয়ে আব্বু আব্বু বলে চিৎকার করতে করতে কেবিনের ভেতর ঢুকলো। আব্বু, আব্বু তোমার কি হয়েছে? মেয়েটার দিকে তাকিয়ে আমি তো থ হয়ে আছি। আমি মেয়েটার দিকে তাকিয়ে তো পুরে বিধ্বস্ত, সরি পুরে ক্রাশ। মনে হচ্ছে কোনো ডানা কাটা পড়ি ভুল করে আকাশ থেকে পৃথিবীতে নেমে এসছে। মেয়েটাকে দেখে আমি নিজের চোখ সরাতে পারছি না। তখন আঙ্কেল আমার কথায় খোর কাটায়। তখন তিনি বলতে লাগলেন, তুই শান্ত হ মা, আমার কিচ্ছু হয়নি। তোমার এই অবস্থা আর তুমি বলছো তোমার কিচ্ছু হয়নি? কথাগুলো বলার সময় আমি মেয়েটার দিকে তাকিয়ে দেখলাম তার চোখের কোণে পানি জমে আছে, এখনই বোধহয় কান্না করে দেবে। তখন আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, দেখুন আঙ্কেল একদম ঠিক আছে, আপনি কান্না করবেন না। তারপর আঙ্কেল কাল রাতে সমস্ত ঘটনা খুলে বললেন। এই ছেলেটা আমাকে কালকে রাতে হসপিটালে এনেছে, তারপর রক্ত দিয়েছে। ও না থাকলে হয়তো তোরা আমাকে আর জীবিত দেখতে পারতিস না। আঙ্কেল এসব কথা বলবেন না তো, আর বাঁচানোর মালিক তো আল্লাহ। ও হ্যাঁ বাবা, তুমি এই ছবিটা কোথায় পেলে বলো তো? আঙ্কেল আমি আপনার বন্ধু আহমদ সুজিবের ছেলে। তাহলে তুমি সেই ছোট্ট অনিক, তুমি কোথায় ছিলে বাবা এতদিন? আঙ্কেল বাবা মারা যাওয়ার পর আমি আর মামা শহরের বাড়িতে চলে আসি, তাই হয়তো আপনাদের সঙ্গে দেখা হয়নি। বাবা বেঁচে থাকতে একদিন আমাকে বলেছিল কোনোদিন যদি প্রয়োজন হয় তাহলে যেন আপনার সাথে দেখা করি, কিন্তু আপনাদের আমি অনেক খুঁজেছি, কোথাও পাইনি। আপনাদের পুরনো ঠিকানা গিয়েছি, কিন্তু কেউ কিছু বলতেই পারিনি। সাজিবের মৃত্যুর আগে আমরা আমাদের বাসাটা ছেড়ে দিই, আর তার কিছুদিন পর যখন তোমাদের বাসায় যাই তখন জানতে পারি যে সজীব আর নেই। আমিও তোমাকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। এর মধ্যে একজন মধ্যবয়সী মহিলা আর একটা মেয়ে কেবিনে ঢুকলো। ঢুকি তখন আবারও তাদের সেই একই প্রশ্ন। তখনই ডক্টর এসে বলল, দেখুন, রোগীর সাথে এত কথা বলা যাবে না, আপনারা প্লিজ বাইরে যান, ওনাকে রেস্ট নিতে দিন। বলেই ডক্টর সবাইকে বাইরে চলে যেতে বলল। তখন আমি মহিলাটিকে উদ্দেশ্য করে বললাম, আন্টি প্লিজ আপনার বাইরে আসুন। আমার কথা শুনে ওরা সবাই বাইরে চলে আসলো। তারপর বাইরে আসতেই আমি ওনাদের বসতে বলে ডক্টরের কাছে গেলাম। আমি গিয়ে জিজ্ঞেস করলাম আঙ্কেলকে কতদিন হসপিটালে থাকতে হবে, আমরা ওনাকে বিকালেই বাসায় নিয়ে যেতে পারি। আমি ডক্টরের সাথে কথা বলা শেষ করে আবার ওদের কাছে ফিরে আসলাম। এসে বললাম, আন্টি আঙ্কেলকে বিকেলেই রিলিজ করে দেবে। তখন আঙ্কেলের বড় মেয়েটা আমাকে বলতে লাগলো, আপনাকে যে কি বলে ধন্যবাদ দিই সেই ভাষা আমার জানেনি। আপনি না থাকলে হয়তো কোনো বড় দুর্ঘটনা ঘটে যেত। দেখুন ধন্যবাদ দিয়ে ছোট করবেন না, আর তাছাড়া আমি না থাকলে হয়তো আমার জায়গায় অন্য কেউ থাকতো। ও
এতক্ষণ ধরে কথা বলছি, কিন্তু আপনার নামটা তো জানা হলো না। আমি আদ্রিতা, আর ও হচ্ছে আমার ছোট বোন মিহি, আর উনি আমার আম্মু। অদ্রিতা ওর বোনের দিকে আর মায়ের দিকে দেখিয়ে দিয়ে কথা বলল, আমার নাম অনিক। আমি শুনেছি বাবা তখন বলেছিলেন মা উনি সজীব আঙ্কেলের ছেলে। বলিস কি? জি আন্টি। তুমি এতদিন কোথায় ছিলে? তোমার আঙ্কেল তোমাকে অনেক খুঁজেছে। সেসব কথা আমি পরে একদিন বলবো। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো অনেকটাই খেতে পেয়েছে। ওনাদের দিকে তাকিয়ে মনে হলো ওনারা হয়তো কিছু খায়নি। খবরটা শুনি ছুটে এসেছে, তাই আমি বললাম, আন্টি আপনার মনে হয় সকাল থেকে কিছুই খাননি, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, আপনার বসুন। বলি হসপিটাল থেকে বেরিয়ে আসলাম। তারপর একটা রেস্টুরেন্ট থেকে খেয়ে আমি সবার জন্য খাবার নিয়ে আসলাম। হসপিটালে এসে আন্টির হাতে খাবারগুলো দিয়ে ওনাদের খেতে বসলাম, কিন্তু কেউই খাচ্ছে না। তাই আমি বললাম, দেখুন আপনারা এভাবে না খেয়ে থাকলে তো আন্টি সুস্থ হয়ে যাবেন না, তাই আন্টি প্লিজ খেয়ে নিন। আমি অনেক পড়ার পর তার খেয়ে নিল। কিছুক্ষণ পর সিয়াম ফোন করলো, তখন আমি কলটা রিসিভ করে বললাম, হ্যাঁ বল। তুই কোথায় বলতো? আমি তো হসপিটালে। কেন, কিছু বলবি নাকি? হসপিটালে কেন? তোর কি হয়েছে বলতো? তখন ফোন করলাম, কিছু বললি না, আবার এখন বলছিস হসপিটালে। কি হয়েছে তোর? আরে আমার কিছু হয়নি। আচ্ছা তুই এখন কোথায় আছিস? আমি অফিসে। তুই থাক, আমি আসছি, তারপর তোকে সব বলছি। ওকে আয়। তারপর ফোনটা কেটে দিয়ে আমি আন্টিকে বললাম, আন্টি আমার একটু কাজ আছে, আপনারা থাকুন, আমি একটু পর আবার আসবো। বলে চলে আসতে যাব, তখন মনে হলো ওদের যদি কিছু দরকার পড়ে, তাই আবার ফিরে গিয়ে বললাম, আদ্রিতা আপনি আমার নাম্বারটা রাখুন, কোনো দরকার পড়লে ফোন দেবেন। আমার কথা শুনে আদ্রিতা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলো। তখন আমি বললাম, কি হলো? তারপরও সে যেন কেমন করে আমার দিকে তাকিয়ে রইল। আমি আবার বললাম, দেখুন আঙ্কেল আমার বাবার বন্ধু ছিল, ওনার জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগবে। তখন আদ্রিতা আমার নাম্বারটা নিল। তারপর আমি হসপিটাল থেকে বেরিয়ে অফিসের দিকে যেতে লাগলাম। গাড়ি ড্রাইভ করার সময় শুধু বারবার আদ্রিতার মায়াবী মুখটা চোখের সামনে ভেসে আসছিল। কাজল কালো চোখ, গোলাপি ঠোঁট, কোমর অব্দি চুল, ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল, সবকিছু যেন আমাকে একটু বেশি ভাবাচ্ছিল। কথাগুলো ভাবতে ভাবতে অফিসে চলে আসলাম। তারপর কেবিনে গিয়ে পিয়নকে দিয়ে সিয়ামকে ডেকে পাঠালাম। কিছুক্ষণ পর সিয়াম এসে বলতে লাগলো, কি রে, তোর কিছু হয়নি তো? আর হসপিটালে গিয়েছিলি কেন বলতো? কুল বেবি কুল, আমার কিচ্ছু হয়নি। তাহলে কাট হয়েছে সেটা তো বল। তারপর আমি কাল রাত থেকে এই পর্যন্ত যা যা হয়েছে সবকিছু করে বললাম। সব শুনে সিয়াম বলল, যা, তবে অবশেষে তাহলে তুই তোর বাবার কোন খোঁজ পেলি? হ্যাঁ, তবে কি জানিস তো, মেয়েটা অনেক মায়াবী। একটা মেয়ে যে এতটা মায়াবী হতে পারে তা ওকে না দেখলে আমি জানতে পারতাম না। কাহিনী কি বলতো? এসে থেকে দেখছি তুই শুধু মেয়েটার কথা বলে যাচ্ছিস। কোনো কাহিনী নেই। তুমি বললি তো হবে না, কাহিনী তো একটা আছেই। আরে না না, তেমন কিছু না, মেয়েটা অনেক সুন্দর তাই বললাম। তুমি বললেই তো আর আমি বিশ্বাস করবো না। আর তাছাড়া মেয়েদের কথা বলার মতো পাবলিক তুমি না। কোনোদিন যার মুখ থেকে কোনো মেয়ের প্রশংসা শোনা যায় না, সেখানে আজ একটা মেয়ের প্রশংসায় পঞ্চম মুখ। আচ্ছা তুই যেটা ভাবিস, এখন ওসব কথা বাদ দিয়ে বল আজকে মিটিংয়ে কি হলো। ডিল কনফার্ম। ও আচ্ছা, তুই তাহলে থাক, হ্যাঁ আমাকে একটু বাসে যেতে হবে। ওকে যাও, কিন্তু ভাবিকে কবে দেখাবা কিছু বললা না তো? ধ্যাৎ। তারপর আমি অফিসের বাইরে এসে গাড়িতে একটু ড্রাইভ করে বাসায় চলে আসলাম। বাসায় এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর গোসল করে দুপুরে খাবার খেয়ে একটা ঘুম দিলাম। ঘুম ভাঙলো ফোনের শব্দে। ফোনটা রিসিভ করে বললাম, হ্যালো কে? আমি আদ্রিতা। নামটা শুনে আমি উঠে বসলাম। হ্যাঁ আদ্রিতা বলুন। বলছিলাম যে বিকেল তো হয়ে গেছে, একটু পর বাবাকে রিলিজ করে দেবে, আপনি যদি একটু আসতেন। ও শিওর, আপনারা থাকুন, আমি কিছুক্ষণের মধ্যে আসছি। বলি ফোনটা কেটে দিয়ে আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে তারপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছে আঙ্কেলের কেবিনের সামনে যেতেই দেখলাম আঙ্কেল, আন্টি, মিহি আর অদ্রিতা বসে আছে। তখন আমি বললাম, আপনারা থাকুন, আমি ডক্টরের সাথে কথা বলে আসছি। ডক্টরের সাথে কথা বলে আমি আঙ্কেলকে নিয়ে হসপিটালের বাইরে এসে ওনাদের গাড়িতে তুলে দিলাম। তারপর আমি গিয়ে সামনে বসে গাড়ি ড্রাইভ করতে লাগলাম আর বললাম, আমি তো আপনাদের বাসা চিনি না, কোন দিকে যাব? তখন আদ্রিতা আমাকে পথ দেখিয়ে দিতে লাগলো। কিছুক্ষণ পর আমি গাড়িটা নিয়ে একটা বাসার সামনে আসতেই অদ্রিতা আমাকে থামতে বলল। আমি গাড়িটা থামিয়ে তারপর আঙ্কেলকে ধরে ভেতরে নিয়ে গেলাম।
তারপর একটা রুমে দিয়ে বাইরে আসলাম। তখন আমি আন্টিকে বললাম, আমি তাহলে আসি। সে কি, তুমি এই প্রথমবার আমাদের বাসায় আসলে আর কিছু না খেয়ে চলে যাবে? আন্টি আজ নয়, অন্যদিন। কোনো কথা শুনতে চাই না। নাস্তা না করে তোমাকে যেতে দেবে কে শুনি? আন্টি আজ আমি একটু তাড়া আছে। তাহলে চাটা অন্তত খেয়ে যাও। আদ্রিতা, যা তো মা, অনেকের জন্য চা বানিয়ে নিয়ে আয়। আদ্রিতা যাচ্ছে বলে চলে গেল। আমি গিয়ে সোফায় বসলাম। তখন দেখি মিহি দাঁড়িয়ে আছে। আমি ওকে বললাম, মিহি এদিকে আসো। জি ভাইয়া। বলেই ও আমার কাছে আসলো, এখানে বসো। তারপর ও আমার পাশে এসে বসলো। তখন আমি ওকে জিজ্ঞেস করলাম, আপু তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 9-এ। পড়াশোনা কেমন চলছে? ঠিকঠাক। আচ্ছা ভাইয়া, একটা কথা বলবো? হ্যাঁ বলো। তুমি না অনেক কিউট। তাই? এর মাঝে আদ্রিতা চার নাস্তা নিয়ে আসলো। তারপর আমাকে একটা চায়ের কাপ হাতে দিয়ে পড়লো, নিন খান। আমি চায়ের কাপটা হাতে নিতেই আদ্রিতা আমার সামনে বসলো। আমি চা খাচ্ছিলাম আর আদ্রিতার দিকে তাকিয়েছিলাম। কিছুক্ষণ এবার তাকিয়ে থাকার পর ও বিষয়টা লক্ষ্য করলো। কি হলো, কি দেখছেন? আমি ওর কথায় হকচকিয়ে উঠলাম। কই কিছু না তো। তারপর চা খাওয়া শেষ করে আমি ওদের বাসা থেকে বিদায় নিয়ে বের পড়লাম বাড়ির উদ্দেশ্যে। বাড়ি ঢুকে দেখি আমার সব বন্ধুরা সেখানে আছে। তখনই রাতুল এসে আমাকে প্রশ্ন করলো, কি রে আজ এত তাড়াতাড়ি? এমনিতেই তাড়াতাড়ি আসতে বারণ আছে নাকি? না, তুই তো এত তাড়াতাড়ি আসিস না, তাই বললাম আর কি। নে ধর। রাতুল আমার দিকে ড্রিঙ্কসের গ্লাসটা এগিয়ে দিতে দিতে বললো কথাটা। আমি হাতে নিয়ে একটা জায়গায় গিয়ে বসে একটু খেতেই আমার আবার অদ্রিতার কথা মনে পড়তে লাগলো। কি হচ্ছে এসব আমার সাথে? বারবার কেনই বা ওকে মনে পড়ছে? তাহলে কি আমি ওকে ভালোবেসে ফেললাম? আমি চুপচাপ বসে ড্রিঙ্কস করছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তখন রাতুল এসে আমাকে জিজ্ঞেস করলো, কি রে মামা, এত মনোযোগ দিয়ে কি ভাবছিস? না না কিছু না। কি হয়েছে বলতো? না না তেমন কিছু না। আচ্ছা তুই থাক, আমার ভালো লাগছে না, আমি বাসায় গেলাম। এত তাড়াতাড়ি চলে যাবি? হ্যাঁ বলেই আমি বাড়ি থেকে বেরিয়ে আসলাম। তারপর গাড়িটা ড্রাইভ করে বাসায় চলে আসলাম। কলিং বেল দিতেই করিম চাচা এসে দরজাটা খুলে দিল আর বলল, সাহেব তুমি ফ্রেশ হয়ে আসো, আমি তোমাকে খাবার দিচ্ছি। রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ পর বেরিয়ে আসলাম। তারপর খাবার টেবিলে বসতেই করিম চাচা এসে আমাকে খাবার বের করে দিতে লাগলো। তখন আমি বললাম, চাচা তুমি খেয়েছো? হ্যাঁ সাহেব, খেয়েছি। তারপর আমি খাওয়া শেষ করে রুমে এসে শুয়ে পড়লাম। তখনই আবারও আমার অতীতের কথা মনে পড়তে লাগলো। বিছানায় এপাশ ওপাশ করতে লাগলাম আর ভাবতে লাগলাম, আমি কি ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি? তাই হয়তো ওর কথা বারবার মনে পড়ছে আমার। কথাগুলো ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে বলতে পারবো না। সকালে ঘুম ভাঙলো করিম চাচার ডাকে। সাহেব, এই সাহেব উঠো, অফিস যাবে না? আমি চোখ ডলতে দুলতে বললাম, তুমি যাও, আমি আসছি। তারপর চাচা বাইরে চলে গেল। আমি উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বাইরে এসে রেডি হয়ে নিচে গিয়ে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। অফিসে এসে আমার কেবিনে বসে কাজ করছিলাম। তখন সিয়াম আসলো। তখন ওর সাথে কিছুক্ষণ কথা বলে আবার কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে বুঝতে পারিনি। একটু পর সিয়াম এসে লাঞ্চ করার কথা বলল। তখন ওর সাথে ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করলাম। তারপর আবার কেবিনে আসলাম। তখনই আবার আঙ্কেলের কথা মনে পড়ল, তাই ভাবলাম ওনাকে একটাবার দেখে আসি, সেই সাথে আদ্রিতাকেও দেখা হয়ে যাবে। তাই সিয়ামকে ডেকে পাঠালাম। সিয়াম আসতেই আমি ওকে বললাম, শোন আমি একটু আঙ্কেলকে দেখতে যাব, তুই এদিকটা দেখিস কেমন? আঙ্কেলকে দেখতে যাবা? বাকি আঙ্কেলের মেয়েটাকেও দেখতে যাবা? ধ্যাত, কি যে বলিস না তুই। থাক, আর লজ্জা পেতে হবে না, যাও গিয়ে দেখে আসো ভাবিকে। আমি অফিস থেকে বেরিয়ে মার্কেটে গেলাম। তারপর কিছু ফলমূল আর মেয়ের জন্য কিছু চকলেট নিয়ে আঙ্কেলদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার সামনে এসে আমি কলিং বেলে চাপ দিলাম। 2-3 বার দিতেই অদ্রিতা এসে দরজা খুলে দিল। আমি তো ওর দিকে তাকিয়ে থ হয়ে গেলাম। আজও নীল রঙের একটা ড্রেস পরে আছে, আর এই অবস্থায় শুধু আমি ওকে দেখেই চলেছি। তাই আমার কাছে ওকে একদম নীল পরি মতো লাগছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। এটা দেখে ও বলল, কি হলো, কি দেখছেন? কই কিছু না তো। আসুন ভেতরে আসুন। আমি ব্যাগগুলো ওর হাতে দিয়ে ভেতরে গেলাম। গিয়ে দেখলাম মেয়ে সোফায় বসে টিভি দেখছে।
তখন আমি ওর পাশে গিয়ে বসলাম আর বললাম, মিহি আপু। ও আমার দিকে তাকাতেই আমি চকলেটের প্যাকেটটা দিলাম। চকলেটের প্যাকেটটা পেয়ে খুশিতে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা পাপ্পি দিয়ে দিল। তখন আদ্রিতা বলল, মিহি, এটা কি ধরনের অসভ্যতামি? সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তুমি জানলে কিভাবে যে আমার চকলেট অনেক প্রিয়? আমি তো জানি যে পিচ্চিদের চকলেট অনেক প্রিয়। তখন মিহি মুখ বাঁকিয়ে বলল, আমি পিচ্ছি না, বুঝছো? তুমি জানো কত ছেলে আমাকে প্রপোজাল দিয়েছে? আমি একটু হাসি দিয়ে বললাম, ও মা তাই? এর মধ্যে আদ্রিতা নাস্তা নিয়ে আসলো। তখন আমি ওকে বললাম, আচ্ছা আন্টি কোথায়? আম্মু তো রুমে। ও আচ্ছা। তারপর আদ্রিতা চলে গেল। একটু পর আন্টিকে সাথে নিয়ে আসলো। ওনাকে দেখে আমি দাঁড়িয়ে পড়লাম আর বললাম, আন্টি কেমন আছেন? এই তো বাবা ভালো, তুমি কেমন আছো? আরে দাঁড়িয়ে কেন, বসো। আপনাদের দয়ায় ভালো আছি। আমি কথাটা বসতে বসতে বললাম। তারপর আমি বললাম, আঙ্কেল এখন কেমন আছেন? এখন মোটামুটি ভালোই। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম একটু আঙ্কেলকে দেখে যাই। আমি যে ওনাকে দেখার উদ্দেশ্যে এসেছি সেটা আর বললাম না। আচ্ছা তুমি আমার সাথে আসো। বলেই উনি হাঁটতে লাগলেন। আমি ওনার পিছনে পিছনে যেতে লাগলাম। উনি আমাকে ওনাদের রুমে নিয়ে গেলেন। দেখলাম আঙ্কেল শুয়ে আছে। আমি ওনাকে সালাম দিলাম আর বললাম, আঙ্কেল এখন কেমন আছেন? এখন আগের থেকে ভালো আছি। তারপর আমি আঙ্কেলের সাথে আরো কিছুক্ষণ কথা বলে ওনার থেকে বিদায় নিয়ে বেরিয়ে আসলাম। আর আন্টিকে বললাম, আন্টি আজ তাহলে আসি। হ্যাঁ। সে কি আসি মানে? ডিনার না করে কোথাও যাওয়া হচ্ছে না। ওনার কথা মতো আমি সোফাতে গিয়ে বসে পড়লাম আর মেয়ের সাথে গল্প করতে লাগলাম। কথা বলার সময় আমি এদিক ওদিক তাকাতে লাগলাম। সেটা দেখে মিহির বলল, কি হলো ভাইয়া, আপুকে খুঁজছো? কই না তো। থাক, আর কিছু লুকাতে হবে না। আসার পর তুমি হা করে যেভাবে আপুর দিকে তাকিয়েছিলে তাতেই আমি বুঝেছিলাম এস জন্ডিস। তুমি তো বেশ পাকা পাকা কথা বলো। এর মাঝে আন্টি এসে খাওয়ার জন্য ডেকে গেল। তারপর আমি আর মিহি উঠে গিয়ে খাবার টেবিলে বসলাম। আন্টি আমাদের খাবার দিল। আমি খাচ্ছি আর আদ্রিতার দিকে তাকিয়ে আছি। তখন পাশ থেকে মিহি বলে উঠল, বেশি তাকিয়ে থেকো না। ওর কথা শুনে আমি বিষম খেয়ে কাঁদতে লাগলাম। তখন আন্টি এসে আমার মুখের সামনে পানি দিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কি হলো বাবা তোমার? ওনার এমন কাজ দেখে আমার মনে পড়ে গেল ছোটবেলায় আমার বিষম লাগলে আমার আম্মু এমন করে আমাকে পানি খাইয়ে দিত। তখন আমার চোখ দিয়ে দুপোটা পানি বেরিয়ে পড়ল। তা দেখে আন্টি বলল, এ কি বাবা, তুমি কাঁদছো কেন? আসলে আন্টি আমার আম্মুর কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমার বিষম লাগলে আম্মু এভাবে আমাকে পানি খাওয়াতো। পাগল ছেলে, আমি তো তোমার মায়েরই মতো। খাও বাবা, খাওয়ার সময় কাঁদতে নেই। বলি আমার চোখগুলো মুছে দিল। তারপর খাওয়া দাওয়া শেষ করে ওনাদের সাথে আর কিছুক্ষণ কথা বলে আমি বাসায় চলে আসলাম। আজ আর বাড়ি যেতে ইচ্ছে হলো না, তাই রুমে এসে শুয়ে পড়লাম। অন্যদিকে আদ্রিতা আমার রুমে যেতেই ওর বাবা বলতে লাগলো, বুঝলে আদ্রিতার মা ছেলেটা বড্ড ভালো, একদম ওর বাবার মতো হয়েছে। তুমি কার কথা বলছো? কার আবার? অনিকের কথা বলছি। ওকে যখন পেয়ে গেছি তাই আবার সজীবকে দেয়া কথাটা আমি পূরণ করব। মানে? আমি আর সজীব মিলে ঠিক করেছিলাম আদ্রিতা আর অনিক বড় হলে ওদের দুজনের বিয়ে দেব। সজীব যেহেতু বেঁচে নেই তাই ওকে দেয়া কথাটা আমাকে পূরণ করতেই হবে। সবকিছু কেমন যেন তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর তাছাড়া অদ্রিতা কি রাজি হবে? কোনো তাড়াতাড়ি হচ্ছে না। আর তাছাড়া আমার শরীরটা বেশি ভালো না, কখন কি হয়ে যায়। তার আগেই ওর বিয়েটা দিতে পারলে আমি নিশ্চিত হতে পারবো। তুমি আদ্রিতার সাথে কথা বলে দেখো। আমি কাল একবার আনিককে আসতে বলো। ওসব কথা এখন থাক, তুমি এখন ঘুমাও তো। পরদিন সকালে প্রতিদিনের মতো উঠে গিয়ে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে আসলাম। তারপর কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তখন আদ্রিতার নাম্বার থেকে ফোন আসলো। ফোনটা রিসিভ করে যখনই আমি বললাম, হ্যাঁ আদ্রিতা বলুন, আর ঠিক তখনই সিয়াম আমার কেবিনে ঢুকলো। সিয়াম আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে কেমন যেন মুচকে মুচকে হাসছে। ওকে ঠিক আছে আসবো। কথা বলা শেষ করে ফোনটা রেখে দিলাম। তখন সিয়াম বলল, জল তো দেখে অনেক দূর গড়িয়ে গেছে। আরে না রে, তেমন কিছু না।
আঙ্কেল যেতে বলেছিল, তাই ফোন করেছিল। আজকে তুই আমার সাথে যাবি। আমি ওখানে গিয়ে কি করব? কেন, তোর ভাবিকে দেখবি না? তারপর সিয়ামের সঙ্গে আর কিছুক্ষণ কথা বলে অফিস শেষ করে আমি আর সিয়াম বেরিয়ে পড়লাম আঙ্কেলদের বাসার উদ্দেশ্যে। বাসার সামনে এসে কলিং বেল দিতেই মেয়ে এসে দরজা খুলে দিল। ভাইয়া ভেতরে এসো। আমি আর সিয়াম সোফায় গিয়ে বসলাম। এর মধ্যেই আঙ্কেল নিচে আসলেন। আমি ওনার সাথে কুশল বিনিময় করলাম। তারপর আমি সিয়ামকে দেখিয়ে দিয়ে বললাম, আঙ্কেল, ও সিয়াম আমার বন্ধু। আসলে আজ তোমাকে এখানে ডাকার বিশেষ কারণ আছে। কথাগুলো যে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না। আঙ্কেল, আমি তো আপনার ছেলের মতোই, তাই ইতস্তত বোধ না করে বলেই ফেলুন। এর মধ্যেই আদ্রিতা এসে আমাদের চা নাস্তা দিয়ে গেল। সিয়াম আদ্রিতার দিকে হাঁ করে তাকিয়ে আছে। এটা দেখে আমি ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বললাম, ওভাবে হাঁ করে তাকিয়ে কি দেখছিস? ওটা তোর ভাবি, একদম নজর দিবি না। আমার কথায় সিয়াম নিজেকে সামনে নিল আর অদ্রিতা চলে গেল। আঙ্কেল কিছুক্ষণ চুপ করে থেকে আবার বলতে লাগলো, আসলে তোমার বাবা বেঁচে থাকতে আমাদের দুজনের কিছু কথা হয়েছিল। তখন আঙ্কেলের সঙ্গে বাবার কি কথা হয়েছে উনি সব বলতে লাগলেন। সবকিছু শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছি না। আমাকে চুপ করে থাকতে দেখে আঙ্কেল বলতে লাগলো, কি হলো অনিক, তুমি কোনো কথা বলছো না যে? আসলে আঙ্কেল, আমার তো কোনো গার্জিয়ান নেই, তাই আমি কি বলবো বা আমার কি বলা উচিত আমি বুঝতে পারছি না। মামা, এ তো মেঘ না চাইতে চল। দেখো বাবা, সজীবের কাছে আমি যে ওয়াদা করেছিলাম, আমি শুধুমাত্র তোমাকে সেটা বললাম। এখন তুমি রাজি না হলে আমি তোমাকে জোর করব না। তখনই সিয়াম বলে উঠল, আঙ্কেল, ও রাজি থাকবে না কেন? দুজনে যেহেতু কথা হয়েছে, আর তাছাড়া আঙ্কেলের একটা ইচ্ছা ছিল, তাই ছেলে হিসেবে তোমার দায়িত্ব সেটা পালন করা। দেখ মামা, মেয়েটা কিন্তু দেখতে খুবই সুন্দর, আর তাছাড়া তুই তোকে পছন্দ করিস, তাই রাজি হয়ে যা। হ্যাঁ, তা নয় হলো, কিন্তু সবকিছু কেমন তাড়াতাড়ি হচ্ছে না। কিছুই তাড়াতাড়ি হচ্ছে না। তুমি তো আমার শরীরের অবস্থা দেখতেই পাচ্ছ। কোন দিন কি হয়ে যায় আল্লাহ ভালো জানেন। মেয়েটার বিয়ে দিতে পারলে আমি অনেকটাই নিশ্চিত হব। আমি না হয় রাজি, কিন্তু আদ্রিতা কি রাজি হবে? ওসব নিয়ে তুমি ভেবো না। ও আমার মেয়ে, আমার কথার অবাধ্য হবে না। আমার মতই ওর মত। আঙ্কেল, তবু একবার অদ্রিতাকে জিজ্ঞেস করলে ভালো হতো না? সেটা না হয় ওর মাকে দিয়ে আমি করাবো। আচ্ছা আঙ্কেল, আপনি বিয়ের দিন তারিখ ঠিক করে আমাদের জানিয়ে দেবেন। আচ্ছা, ঠিক আছে। আঙ্কেল, আজ তাহলে আমরা উঠি। সে কি, রাতের খাবারটা তো খেয়ে যাও। আঙ্কেল, আজকে না, অন্যদিন। বলি আমি আর সিয়াম বাইরে চলে আসলাম। বাইরে আসতেই আমার তো লুঙ্গি ডান্স করতে ইচ্ছে করছে। থাক, দিব না, কেউ আবার দেখে ফেলবে। আমাকে খুশি খুশি দেখে সিয়াম বলল, এ তো মেঘ না চাইতে বৃষ্টি। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর বললাম, মামা, আজকে যে আমার কি খুশি লাগছে না তোকে বলে বোঝাতে পারবো না। মামা, তাহলে তো একটা খুশির খবর, ট্রিট হয়ে যাক। পুরা মোটটাই নষ্ট করে দিলি। শালার বন্ধু বান্ধব হয়েছে, কখনো যদি মারা যাই তাহলে বোধহয় কবরের কাছে কি বলবে, কিরে দোস্ত মারা গেলি, ট্রিট তো দিয়ে গেলি না। ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম চল। তারপর দুজনে মিলে একটা রেস্টুরেন্টে গিয়ে খেয়ে দিয়ে বাসায় চলে আসবো। তখনই সিয়াম বলল, শোন, আজকে থেকে কোনো ধরনের নেশা করবি না, কেমন? আমি মাথা নাড়িয়ে হাস্যযোগ উত্তর দিলাম। তারপর সিয়ামকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসলাম। অন্যদিকে অদ্রিতার বাবার কথা মতো ওর মা ওর ঘরে যায়। ও তখন ফোন চালাচ্ছিল, কিন্তু ওর মা কথাটা বলতে পারছে না, তাই ওর সামনে গিয়ে দাঁড়ায়। তখনই অদ্রিতা বলে, মা, তুমি কিছু বলবা? না মানে হ্যাঁ। এত ভনিতা না করে বলো তো কি বলবা। তোর বাবা তোর বিয়ে ঠিক করেছে। কথাটা শুনে যেন অদ্রিতা আকাশ থেকে পড়ে। মানে কি, আমাকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে ঠিক করে ফেললো? তুমি গিয়ে বাবাকে বলে দাও এখন আমি বিয়ে করতে পারবো না। এ নিয়ে অনেকবার এই কথা শুনেছি তোর মুখে। সত্যি করে বলতো, বিয়ে না করার কারণ কি? তুই কি অন্য কাউকে ভালোবাসিস? তাহলে সেটা ভুলে যা। তুমি বাবাকে বারণ করে দাও, এই বিয়ে আমি কিছুতেই করতে পারবো না। আমি তোর বাবাকে কিছু বলতে পারবো না। তুই তো জানিসই তোর বাবা হার্টের রোগী। এসব কথা শুনলে হয়তো উনি আর বাঁচবেন না। তুই কি চাস তোর কারণে আমি বিধবা হই?
তাই যদি হয় তাহলে তুই গিয়ে বল তুই বিয়েটা করতে পারবি না। বলি মা চলে যেতে থাকে, কিন্তু দরজার সামনে গিয়ে পেছন ফিরে বলে, আর শোন, তুই যদি এই বিয়েটা না করিস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। বলি মা বেরিয়ে যায়, আর কথাগুলো শুনে অদ্রিতার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকে। মায়ের বেলা কথাগুলো শুনে অদ্রিতা আর নিজেকে ধরে রাখতে পারে না, বালিশে মুখ পুছে কান্না করতে থাকে। পরদিন অনেক অফিসে এসে কাজ করছিল, তখন অদ্রিতার বাবাকে ফোন করে আর বলে অদ্রিতা রাজি, আর সামনের সপ্তাহের মধ্যে ওদের বিয়ে। কথাটা শুনে অনেকটা খুশি হয়। তারপর সিয়ামকে ডেকে সব বলে। যাকে ভালোবাসিস তাকে আপন করে পেলি। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো। সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বা আমার কবরের পাশে কিছুক্ষণ বসে থেকে তারপর কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। কিরে, কোথায় গিয়েছিলি? বাবার কবর জিয়ারত করতে। তারপর দুপুর হতে না হতেই আমার সব বন্ধুরা চলে আসলো। গোসল করে রেডি হয়ে চলে গেলাম বিয়ে করতে, অর্থাৎ অদ্রিতার বাড়ি। দেখতে দেখতে বিয়েটা হয়ে গেল। বিয়েটা পারিবারিকভাবে হয়েছে, তাই আয়োজন তেমন করা হয়নি। তারপর অদ্রিতাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় আসার সময় অদ্রিতা অনেক কান্না করেছে। পাশের কয়েকজন ভাবি ওকে নিয়ে রুমে চলে গেল, আর আমার বন্ধুরা আমাকে নিয়ে ছাদে চলে আসলো। অনেকক্ষণ আড্ডা দিলাম ওদের সাথে। আড্ডা দিতে দিতে রাত 12টা বেজে গেল। তখন সিয়াম বলল, তোরা সবাই ওকে ছাড় আর রুমে যেতে দে। আর শোন, বিড়ালটা ঠিক মতো মারিস কেমন? আমি একটা মুচকি হাসি দিয়ে রুমের দিকে আসলাম। তারপর দরজার সামনে আসতেই কেমন যেন ভয় হতে লাগলো। তারপর ভয়টাকে কাটিয়ে সাহস করে পাশে ঘরে ঢুকলাম। ঢুকেই দরজাটা আটকে দিলাম। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। ভাবলাম আমার বউ এসে আমার পায়ে হাত দিয়ে সালাম করবে, কিন্তু না, তা হলো না। তিনি ইয়া বড় একটা ঘোমটা দিয়ে বিছানার মাঝখানে বসে রইল। তখন আমি গিয়ে ওর সামনে বসলাম। তখন অদ্রিতা চুপচাপ বসে আছে। তারপর আমি ওর ঘোমটাটা সরিয়ে দিলাম। তখন আমার মুখ দিয়ে আপনা আপনি বেরিয়ে আসলো, মাশাআল্লাহ। আমি পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে ওর সামনে ধরলাম। ও এখনো নিচের দিকে তাকিয়ে আছে, তাই আমি ওর হাতটা ধরলাম। তখনই ও একটা ঝাড়া দিয়ে হাতটা ছাড়িয়ে নিল আর বলতে লাগলো, একদম আমাকে টাচ করবেন না। অদ্রিতা, কি হয়েছে তোমার? এখন ন্যাকা সাজা হচ্ছে? এই বিয়েতে যে আমার মত ছিল না সেটা আপনি খুব ভালো করেই জানতেন, তারপরেও কেন আপনি আমায় বিয়ে করলেন? দেখো অদ্রিতা, আমি কিন্তু এখন মজা করে মোটে নেই। আমি কোনো মজা করছি না। মজা তো করছেন আপনি। আমার বাবাকে ভুলভাল বুঝিয়ে আমাকে বিয়ে করেছেন। আপনাকে আমি অনেক ভালো মনে করেছিলাম, কিন্তু আপনি এতটা খারাপ আমি জানতাম না। বিয়েতে তুমি রাজি ছিল সত্যি, এটা আমি জানতাম না। আর তাছাড়া তুমি আমাকে এটা বলতে পারতে, আর এখন কেন বলছো? আর কি কারণে রাজি ছিলেন তাকে জানতে পারি? আমার বয়ফ্রেন্ড আছে, আমাদের 4 বছরের রিলেশন, তাই এই বিয়ের আমার কাছে কোনো মানে নেই। তাহলে এতদিন বাসায় যাওনি কেন? আর বিয়েটা কেন করনি? ভেবেছিলাম শিহাব একটা চাকরি পেলেই বাসায় ওর কথা বলবো। তাহলে তুমি বিয়েটা কেন করলে? মা বাবার কথা ভেবে আমাকে কসম দিয়েছিল, তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হলো। তাহলে এখন তুমি কি চাও? ডিভোর্স। হোয়াট? ডিভোর্স চাই? বললেই হলো নাকি? সেটা আপনার ব্যাপার। আর শুনুন, আপনি ভুলেও কখনো আমার কাছে স্বামীর অধিকার পাবেন না। সেটা দেখা যাবে। আপনি যদি ভেবে থাকেন জোর করে স্বামীর অধিকার আদায় করে নেবেন, তাহলে আপনার ধারণা ভুল। জোর করে আপনি শুধু আমার শরীরটা পাবেন, কখনো মন পাবেন না। আমি তোমাকে কখনোই জোর করবো না। সব গল্পই প্রথমে এমন বলে, একদিন তুমি নিজের থেকে আমাকে ভালোবাসবে আর আমার কাছে স্বামীর অধিকার চাইবে। সেটা আপনার স্বপ্ন। আচ্ছা, দেখা যাবে। এখন ঘুমিয়ে পড়ো। বলি আমি বিছানায় শুয়ে পড়লাম। এ কি, আপনি বিছানায় শুচ্ছেন কেন? মানে কি? তাহলে কোথায় শোবো? সেটা আমি জানি না, কিন্তু আপনি আমার সাথে এক বিছানাতে শুতে পারবেন না, ব্যাস। ওকে ওকে, যাচ্ছি। বলি একটা বালিশ নিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কি ভেবেছিলাম আর কি হলো। বিয়েতে মত নেই, তাহলে আগে বলতে। শুধু শুধু এত নাটকের কি দরকার ছিল? স্টুপিড কোথাকার। অদিতের দিকে তাকিয়ে দেখলাম ও ঘুমিয়ে পড়েছে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমিও ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম ভাঙতেই দেখলাম অদ্রিতা বিছানায় নেই। তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখি ওর ড্রেসিং টেবিলের সামনে বসে হাঁটছে। তখন আমি উঠে বসলাম। তারপর ভালো করে লক্ষ্য করলাম ওকে দেখতে একদম মায়াবী লাগছে। আমি নিজের অজান্তেই ওর কাছে চলে গেলাম।
তারপর ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর চুলের মধ্যে মুখ ডুবিয়ে দিলাম। অনেক ওকে হঠাৎ এভাবে জড়িয়ে ধরাতে অদ্রিতা হক শুকিয়ে যায়। তারপর ওকে ছাড়িয়ে নিয়ে পেছনে ফিরে অনেকের গালে ঠাস ঠাস করে দুটো চড় মারে। থাপ্পড় খেয়ে অনেক নিচের দিকে তাকিয়ে থাকে। তখন অদ্রিতা বলতে লাগলো, আপনাকে বলেছি না আমাকে কখনো ভুলেও টাচ করবেন না, তারপরেও স্বামীর অধিকার দেখাতে এসেছেন। ও আমারই বুঝতে ভুল হয়েছে, আপনি তো আমাকে ভোগ করার জন্য বিয়ে করেছেন। অবৈধভাবে ভোগ করতে পারেননি বলে এখন বৈধভাবে ধর্ষণ করতে চাচ্ছেন। এতই যদি আপনার ইচ্ছে তাহলে নিন, চাহিদা মিটিয়ে নিন। কথাটা বলে অদ্রিতা ওর বুকের ওপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। অদ্রিতার কথাগুলো শুধু অনেক মাথা নিচু করে শুনছিল, কিন্তু ওর এমন কাজে আর চুপ থাকতে পারল না। তখন বলল, সরি, আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, ভুলেই গেছিলাম যে তুমি আমাকে স্বামী হিসেবে মানো না। বলি শাড়ির আঁচলটা তুলে ওর গায়ে দিয়ে দিলাম। তারপর ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি অদ্রিতাকে দেখতে পেলাম না, তাই নিচে চলে আসলাম। দেখিও খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। মনে মনে বললাম, কি মেয়ের বাবা, একবার বলারও প্রয়োজন মনে করলো না। ভাগ্যিস আমার কেউ নেই, থাকলে সবাই কি মনে করতো। চুপচাপ খাবার খেয়ে রুমে চলে আসলাম। তারপর গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়লাম। কিছুক্ষণ ঘোরাফেরা করে দুপুরে বাসায় চলে আসলাম। তারপর গোসল করে রুমে এসে বসে আছি। তখন অদ্রিতা আসলো আর বলল, বলছিলাম কি একটু পর আমার বাসায় থেকে লোক আসবে আমাদের নিতে। তো তো মানে আপনাকে যেতে হবে আমার সাথে। আপনি তো আমাকে স্বামী হিসেবে মানেননি না, তাহলে আপনাদের বাসায় যাবো কি করতে? আমার বলার কথা বললাম, আপনার ইচ্ছে হলে যাবেন, না হলে যাবেন না। কথাটা বলে অদ্রিতা বেরিয়ে পড়লো। আর ভাবতে লাগলাম, ফর্মালিটি পূরণ করতে তো যেতেই হবে, তাই সিয়ামকে ফোন করে আসতে বললাম, ওকে আমাদের সাথে নিয়ে যাব। তারপর একটু পরে অদ্রিতার বাসা থেকে লোক আসলো আমাদের নিতে। সন্ধ্যায় আমি সিয়াম আর অদ্রিতা চলে গেলাম ওদের বাসায়। কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর খাওয়া দাওয়া করে শুতে চলে আসলাম। আজকে বাঁধলো আরেক বিপত্তি। আমি বিছানায় শুয়ে আছি, তখন অদ্রিতা আসলো আর বলল, আপনি বিছানায় কেন? ও মা, তাহলে কোথায় শোবো? কেন, আপনাকে তো আমি কাল রাতেই বলে দিলাম যে আপনি নিচে শোবেন, না হয় সোফায় শোবেন। কিন্তু আপনার রুমে তো সোফাই নেই, তাহলে কোথায় শোবো? আমি কি জানি। ধ্যাৎ, বলেই আমি উঠে রুমের বাইরে যেতে লাগলাম। কি হলো, কোথায় যাচ্ছেন? আপনার জন্য তো শান্তি মতো একটু ঘুমাতেও পারবো না, তাই যাই আমি গিয়ে সিয়ামের কাছে ঘুমিয়ে আসি। এই না, আপনি বাইরে গেলে সবাই কি ভাববে? তা আমি কি করে বলবো আমি নিচে ঘুমাতে পারবো না? ব্যাস। যাবেন না প্লিজ। তাহলে কি এখানে থেকে আমি পেট ব্যথা করবো? না, আপনিও খাটে শোবেন, কিন্তু একটা শর্ত আছে, আমাদের মাঝে একটা কোল বালিশ থাকবে। ওকে, ঠিক আছে। বলেই শুয়ে পড়লাম। তখন অদ্রিতা আমাদের মাঝে ভারত বাংলাদেশে একটা বর্ডার, অন্য মুখ দিয়েও শুয়ে পড়ল। তারপর আমি বললাম, অদ্রিতা শুনছো? আবার কি হলো? তুমি কথায় কথায় এত রাগ দেখাবো না বলো তো, একটু সুন্দর করে কথা বলতে পারো না? কি বলবেন বলে ঘুমান। বলছি যে আমাদের মাঝে যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নেই সেটা যেন কেউ জানতে না পারে, বিশেষ করে আঙ্কেল আন্টি। ওনারা জানতে পারে খুব কষ্ট পাবেন, তাই ওনাদের সামনে তুমি করে বলবেন প্লিজ। সেটা আপনাকে বলতে হবে না, কি করে ওদের সামলাতে হয় সেটা আমি ভালোভাবে জানি। পরদিন সকালে ঘুম ভাঙতেই বুকের ওপর ভারী কিছু একটা অনুভব করলাম। তাকে দেখি অদ্রিতা আমাকে জড়িয়ে ধরে বুকের ওপর শুয়ে আছে। ওকে দেখতে পুরো বাচ্চাদের মতো লাগছে। খেয়াল করলাম ওর চুলগুলো এলোমেলো হয়ে আছে। ইচ্ছা করছে চুলগুলোকে কানের পাশে গুজে দিতে, কিন্তু আবার ভয়ও হচ্ছে যদিও জেগে যায়। কিছুক্ষণ চিন্তা ভাবনা করে যেই না চুলগুলো ওর কানের পাশে গুজে দিতে যাব, তখনই ওর ঘুমটা ভেঙে যায়। আরো রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলে, জেগে থাকতে কিছু করতে পারেননি বলে ঘুমানো অবস্থায় সুযোগ নিচ্ছেন? ওর কথা শুনে মাথাটা গরম হয়ে গেল। এই যে ম্যাডাম, আপনি নিজে দেখুন তো আপনি কোথায় ঘুমিয়েছিলেন। তখনও নিজেকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নেয়। আর আপনি বারবার যেটা করার কথা বলছেন সেটা করার হলে আপনাকে আমি বিয়ে করতাম না, জোর করে তুলে নিয়ে করতে পারতাম। বলেই উঠে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি সিয়াম আর মেয়ে বসে গল্প করছে। আমিও গিয়ে ওদের কাছে বসতেই মেয়ে বলল, গুড মর্নিং দোলা ভাই। গুড মর্নিং আপু। মেয়ে আমাকে বলতে লাগলো, আচ্ছা ভাইয়া, তুমি আপুকে বিয়ে করলে কেন? কেন?
ভেবেছিলাম তোমার সাথে জমিয়ে প্রেম করব, কিন্তু না, সেটা আর হলো না। কেন হবে না? আর আমি তো তোমাকেই বিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু আঙ্কেল এত করে বলল যে তোমার আমাকেই বিয়ে করতে হলো। কথাটা বলি আমি সিঁড়ির দিকে তাকিয়ে দেখি অদ্রিতা রাগী একটা লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাদের সব কথা শুনে ফেলেছে। তারপর হনন করতে করতে কিচেনে চলে গেল। আর কিছুক্ষণ কথা বলার পর অদ্রিতা এসে বলল, এই যে শুনছো? ওর এমনভাবে কথা বলে দেখে আমি ওর দিকে তাকালাম। তখনও আবারও বলল, কি হলো, শুনতে পাচ্ছ না? খেতে এসো। বলেই চলে গেল অন্যদিকে। দেখি সিয়াম আর মিহি মিট করে হাসছে। তারপর উঠে খাবার টেবিলে বসে খাবার খেয়ে রুমে চলে আসলাম। একটু পর অদ্রিতাও আসলো আর বলল, শুনুন, আপনি আমার বোনের থেকে দূরে দূরে থাকবেন। কেন, কি হলো আবার? আপনি তো মানুষ বেশি সুবিধার না? বাবাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে বিয়ে করেছেন, এখন আবার আমার বোনের দিকে নজর দিচ্ছেন। অদ্রিতা, ও আমার ছোট বোনের মতো। ছি, এত নিচু চিন্তা ভাবনা তুমি করতে পারলে? এতটা খারাপ হতো আমাকে? কথাটা বলি আমি রুম থেকে বেরিয়ে পড়লাম। এরপর সারাটা দিন বাইরে ছিলাম, তাই মিহি সিয়াম অনেকবার আমাকে ফোন করেছে, কিন্তু আমি রিসিভ করিনি, কেটে দিয়ে ফোনটা অফ করে দিয়েছি। রাতে বাসায় আসতেই সবার এক গাদা প্রশ্ন, কোথায় গিয়েছিলাম, কি করছিলাম, ফোন কেন ধরিনি। আমি এক কথায় উত্তর দিলাম, একটা কাজ ছিল। তারপর ফ্রেশ হয়ে রাতে খাবার খেয়ে রুমে চলে আসলাম। একটু পর অদ্রিতাও আসলো। আমি গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরে টান দিতে লাগলাম আর ভাবতে লাগলাম, কি এমন দোষ করেছি যে অদ্রিতা আমাকে এতটা খারাপ ভাবে। কথাগুলো ভাবছিলাম আর নিকোটিনের ধোঁয়াগুলো বাতাসের সাথে উড়িয়ে দিচ্ছিলাম। তখনই রুম থেকে হাসাহাসি শব্দ পেলাম। রুমে এসে দেখে অর্পিতা কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। বুঝতে আর বাকি রইল না যে বয়ফ্রেন্ডের সাথে কথা বলছে। আমাকে দেখেও ফোনটা কেটে দিল। কি আর বলার আছে, তাই একটা বালিশ নিয়ে নিচে গিয়ে শুয়ে পড়লাম। দেখি অর্পিতা আমার দিকে তাকিয়ে আছে। ছোড়াছড়ি করে কারো পাশে শোবার থেকে নিচে শোয়া অনেক ভালো। দেখতে দেখতে কেটে গেল 2টা দিন। আজ আমাদের বাসায় যাওয়ার পালা, তাই সবকিছু গুছিয়ে নিয়ে বিকালে বেরিয়ে পড়লাম। বাসায় আসার পর কয়েকটা দিন অফিসে যাইনি, এদিকে ওদিকে ঘুরে বেরিয়েছি। সিয়াম মাঝে মাঝে ফোন দিয়ে জানতে চেয়েছে কি হয়েছে, অফিসে কেন যাচ্ছি না। আমি বলেছি আমার কাজ আছে, বেশ কয়েকদিন অফিসে যাই না, তাই আজ ঠিক করেছে অফিসে যাব। কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখবো, তাই এসে একটা ফাইল নিয়ে কাজ করতে লাগলাম। কিন্তু চিন্তাগুলো আমাকে চারদিক থেকে ঘিরে ধরেছে, তাই মাথা নিচে হাত দিয়ে চেয়ারে হেলান দিয়ে বসে আছি। একটু পর সিয়াম কেবিনের সামনে এসে আমাকে এই অবস্থা দেখে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকে। তারপর রুমে আসে আর চেয়ারে বসে। ও যে কেবিনে ঢুকেছে আমি সেটা খেয়ালই করিনি। অনিক, এই অনিক, কি হয়েছে তোর? হঠাৎ এমন ডাক শুনে হকচকিয়ে উঠি। হ্যাঁ, কিছু বলবি? কি হয়েছে তোর বলতো, এত ভাবছিস? না না, কিছু না, এমনি আর কি। কিছু তো একটা হয়েছে, না হলে এত গভীরভাবে চিন্তা করতি না। জানিস তো, তোর কিছু হলে আমি ঠিক বুঝতে পারি। কি হয়েছে আমাকে বল। এখানে না বলেই উঠে চলে গেলাম। তারপর গাড়িতে গিয়ে বসলাম। তখন সিয়াম এসে বসলো। গাড়ি ড্রাইভ করে আমি একটা পার্কে নিয়ে আসলাম। দুজন একটা জায়গায় গিয়ে বসলাম। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর সিয়াম বলল, কি রে, চুপ করে আছিস যে? তারপর আমি ওকে সবকিছু খুলে পড়লাম। অনেক কথাগুলো বলা শেষ করে একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে থাকে। এত কিছু হয়ে গেল আর আমাকে কিছু জানালি না? তুই কিছু চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমিও প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু যতই দিন যাচ্ছে ততই ওর অবহেলাগুলো বাড়তেই আছে। কি করবো কিছু বুঝতে পারছি না। এত ভাবিস না। তারপর আর কিছুক্ষণ থেকে তারপর বাসায় আসতে যাব, তখন খেয়াল করলো অদ্রিতার মতো একটা মেয়ে। ভাবলাম চোখের ভুল, তাই একটু কাছে গিয়ে যেতেই বুঝলাম এটার কেউ না, অদ্রিতা। ওদের পেছনে দাঁড়িয়ে কথাগুলো শুনতে লাগলাম। ওদের কথাগুলো আর শুনতে পারলাম না, তাই সেখান থেকে চলে আসলাম। গাড়িতে উঠে ড্রাইভ করতে লাগলাম। তখন সিয়াম বলল, এটা ওর বয়ফ্রেন্ড? হ্যাঁ, তাই মনে হচ্ছে, কিন্তু ছেলেটাকে কোথায় যেন দেখেছি আমি। কোথায় দেখেছি সেটা মনে করতে পারছি না। তারপর অফিসে চলে আসলাম। তখন লাঞ্চ করে কাজে মন দিলাম। কাজ করতে করতে হঠাৎ মনে পড়লো ওই ছেলেটাকে তো আমি কিছুদিন আগে সেই একই পার্কে দেখেছিলাম অন্য একটা মেয়ের সঙ্গে। তখন পিয়নকে দিয়ে সিয়ামকে ডেকে পাঠালাম। সিয়াম এসে পড়ল, স্যার কিছু বলবেন?
সিয়াম দেখ, এখন আমি মজা করে মুডে নেই একদম। আমি অনেক সিরিয়াস কিন্তু। ওকে ওকে, কি হয়েছে সেটা তো বল। আজ পার্কে অদ্রিতাকে যে ছেলেটার সঙ্গে দেখেছিলাম, তুই ওর সব ডিটেলস জোগাড় কর। তা না হয় করলাম, কিন্তু অফিসে যে অনেক কাজ পড়ে আছে সেটা কে করবে? ওগুলো আমি অন্যদের দিয়ে করিয়ে নেব। তোকে যেটা বলছি তুই সেটা কর। ঠিক আছে। সিএম চলে যাওয়ার কিছুক্ষণ পর রাতুল ফোন করলো। কিরে বন্ধু, কি হয়েছে তোর? বিয়ে করে আমাদের একদম ভুলে গেলি নাকি? আরে না না, তেমন কিছু নাই। আসলে একটু কাজের চাপে আছি তো, তাই আর আসা হয় না। আচ্ছা ঠিক আছে, আজকে আসবো। তারপর অফিস শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি গিয়ে দেখলাম সবাই আছে। তারপরও ওদের সাথে কিছুক্ষণ কথা বললাম। এর মাঝে রাতুল ড্রিঙ্কসের গ্লাস নিয়ে আসলো, আমার দিকে এগিয়ে দিয়ে খেতে বললো। আমি হাতে নিয়ে কিছুক্ষণ ভাবলাম, মনে করছিলাম অদ্রিতার ভালোবাসা পেয়ে সবকিছু বলে যাব, কিন্তু এমন ভালোবাসা যে আমার কপালে আছে সেটা কি বা জানতো। কিরে, খাচ্ছিস না কেন? ও বলা শেষ করতে না করতেই আমি গলায় ঠেলে দিলাম। সবাই অনেক কথা বলছে আর আমি শুধু ড্রিঙ্কস করেই চলেছি। এর মাঝেই সিয়ামের ফোন আসলো। ফোন রিসিভ করতেই, ছেলেটা সব খবর পেয়েছি। ছেলেটা তেমন ভালো নয়, অনেক মেয়ের সাথেও রিলেশন। মেয়েদের সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করে টাকা পয়সা খায়, তারপর রুমরেট করে ছেড়ে দেয়। বলতে পারিস একরকম প্লে বয়। সিয়ামকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিলাম। তারপর আরো কিছুক্ষণ ড্রিঙ্কস করলাম। এর মাঝে যে যার মতো চলে যেতে লাগলো। তখন রাতুল বলল, কিরে, রাত তো অনেক হলো, বাসায় যাবি না? আর আজে তো খাচ্ছিস কেন? পুরো তো মাতাল হয়ে গেছিস। যাব বলে উঠে বিলটা দিয়ে তারপর বাইরে এসে গাড়িটা নিয়ে বাসা থেকে যেতে লাগলাম। আর ভাবলাম অদ্রিতাকে সব খুলে বলতে হবে, না হলে বড় কোনো সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ও কি আমার কথা বিশ্বাস করবে? করলে করবে, না করলে না করবে। তারপর বাসার সামনে চলে আসলাম। এসে কলিং বেল দিতে লাগলাম, কিন্তু কেউ দরজা খুলছে না। আরো কয়েকবার দিতেই অদ্রিতা এসে দরজা খুলে দিল। দরজা খুলে দিয়ে অদ্রিতা আঁচলে মুখ ঢাকলো। ওর আর বুঝতে বাকি রইল না অনেক ড্রিঙ্কস করে এসেছি। তারপর অনেক যেই না ভেতরে ঢুকতে যাবে, তখনই ও ধরাম করে দরজা বন্ধ করে দিল। ঘটনা আকস্মিকতায় অনেক নিজেই বলতে লাগলো, এটা কি হলো? একেই বোধহয় বলে মুখের উপর দরজা বন্ধ করে দেওয়া না? এতদিন শুনেছি, আজ সচক্ষে দেখলাম। আবার কিছুক্ষণ কলিং বেল দিলাম, কিন্তু দরজা খুলল না। তাই আমার কাছে যে দ্বিতীয় চাবিটা ছিল সেটা দিয়ে দরজা খুলে উপরে গিয়ে অন্য একটা রুমে চলে গেলাম। অনেক আজ অনেক ড্রিঙ্কস করেছে, তাই ঘুমে চোখগুলো লেগে আসছিল। রুমে এসে ফরাম করে খাটের উপর শুয়ে পড়ে, তারপর ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি 11টা বাজে। তারপর উঠে ফ্রেশ হয়ে নাস্তা করলাম, কিন্তু অদ্রিতাকে কোথাও দেখতে পেলাম না। তাই করিম চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা অদ্রিতাকে দেখছি না, ও কোথায় গেছে? সাহেব, আপামনি তো সে কখন বাসা থেকে বেরিয়ে গেছে। বলেই করিম চাচা চলে যেতে লাগলো। তারপর আবার পিছন ফিরে বলতে লাগলো, সাহেব একটা কথা বলবো? হ্যাঁ চাচা বলো, এতে আবার অনুমতি নেওয়ার কি আছে? তুমি প্রতিদিন অফিস থেকে চলে যাওয়ার পর আপামনি বাসা থেকে বের হয়ে কোথায় যেন যায়। আমি জানি। বলতেই চাচা চলে গেল। কোথায় আর যাবে? নাগরের সাথে দেখা করতে যায়। আজ বেলা হয়ে যাওয়ায় আর অফিসে গেলাম না, তাই গাড়ি নিয়ে চলে আসলাম মা বাবার কবরের কাছে। তারপর কবরের কাছে বসে পড়লাম। অনেক কবরের কাছে বসে ওর মা বাবার সাথে একা একা কথা বলতে লাগলো। মা, বাবা, কেন তোমরা আমাকে একা করে চলে গেলে? আর গেলেই যখন তখন কেন সাথে করে নিয়ে গেলে না আমাকে? পৃথিবীর এই নির্মম পরিবেশ দেখার জন্যই বোধহয় তোমরা আমাকে রেখে গেছো, তাই না? জানো তো, তোমার কথা রাখতে তোমার বন্ধুর মেয়েকে বিয়ে করেছি, কিন্তু সে অন্য একজনকে ভালোবাসে। কি করবো বলো? আমি যে এইসব আর নিতে পারছি না। যাদের ভালোবাসে তারাই আমাকে পর করে চলেছে। কথাগুলো বলে অনেক কবরের দিকে তাকিয়ে চোখের পানিগুলো ছড়িয়ে যায়। তখন ওর ফোনে সিয়ামের ফোন আসে। কিরে মামা, আজ অফিসে আসলি না যে? চোখগুলো মুছে নিয়ে বলতে লাগলাম, এমনি উঠতে একটু লেট হয়ে গেছে। আচ্ছা এখন রাখছি, হ্যাঁ, পরে কথা বলবো। তারপর সেখান থেকে উঠে বাসায় আসতে আসতে দুপুর 2টা বেজে গেল। এসে দেখি অদ্রিতা চলে এসেছে। আমি ওর কাছে গিয়ে পড়লাম, একটু রুমে আসো তো, কথা আছে। বলে, কেন গিয়েছিলে? সে কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। এখন তুমি এই বাড়ির বউ, অতএব তুমি বলতে বাধ্য। বউ? কিসের বউ? এই বিয়েটাই তো আমি মানি না।
আর আমি তো আপনাকে বলেছি যে আমি ডিভোর্স চাই। হ্যাঁ দেব, তাই দেব, কিন্তু এই বাড়িতে যতদিন আছো ততদিন তুমি ওর সাথে দেখা করতে যেতে পারবে না। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। সেটা দেখা যাবে। আর শোনো, তুমি যাকে অন্ধের মতো ভালোবাসো না, তার কাছে কিন্তু তোমার ভালোবাসার মোটেও কোনো মূল্য নেই। কি বলতে চাইছেন? ছেলেটা ভালো নয়, ওর আরো অনেক মেয়ের সঙ্গে এরকম সম্পর্ক আছে। শিহাবের নামে বাজে কথা বলার সাহস কি করে হয় আপনার? সত্যি কথা বলতে সাহসের প্রয়োজন হয় না, তাই যেটা সত্যি সেটাই বললাম। যতই ওর নামে ভুল ভাল বুঝিয়ে ওর কাছ থেকে আমাকে আলাদা করতে চান, কিন্তু সেটা কখনোই পারবেন না। বলেই অদ্রিতা রুম থেকে বেরিয়ে যাবে, তখন আমি বললাম, আর যদি প্রমাণ দিতে পারি? তখন অদ্রিতা বিস্ময় দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে কিছুক্ষণ চেয়ে থাকলো, তারপর চলে গেল। ও চলে যাওয়ার পর বসে বসে ভাবতে লাগলাম, বলে তো দিলাম, কিন্তু কিভাবে প্রমাণ জোগাড় করব? এভাবেই অদ্রিতার অবহেলার মধ্যে দিয়ে কেটে গেল দিনগুলো। যতই যাচ্ছে ওর অবহেলাটা ততই বেড়ে যাচ্ছে, তাই এখন আর ওর সাথে তেমন কথা বলি না। একদিন অফিসে বসে আছি, এর মধ্যেই সিয়াম আসলো। আমি বললাম, কি রে, কিছু বলবি? হ্যাঁ, বাবা তার বন্ধুর মেয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। বিয়ে করবি ভালো কথা, কিন্তু বিয়ের আগে ঠিক মতো জেনে নিস যে মেয়েটার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। সেটা আগে করে ফেলেছি। তা বিয়েটা কবে? আগামী মাসের 1 তারিখ। হাতে তো তাহলে আর সময় নেই, আর মাত্র 10টা দিন বাকি। বিয়ের সব দায়িত্ব কি তোর? তোকে আর ভাবিকে কিন্তু থাকতে হবে। ও আসবে কিনা জানি না, কিন্তু আমি অবশ্যই থাকবো। তুই আমার বেস্ট ফ্রেন্ড বলে কথা। দেখতে দেখতে সিয়ামের বিয়েটা হয়ে গেল, কারো রিসেপশন। তাই আমি রাতে অত্রে থেকে বললাম সিয়ামের বাসায় যাওয়ার কথা, কিন্তু কিছুতেই যাবে না। অনেক জোরাজোরি করার পর যখন রাজি হলো না, তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সিয়ামকে ফোন করে বলে দিচ্ছি যে তুমি যাবে না। ওকে, যাব। ধ্যান। পরদিন অদ্রিতাকে নিয়ে সিয়ামদের বাসায় চলে গেলাম। গাড়ি থেকে নামতেই অদ্রিতা কিছু মেয়েদের কাছে চলে গেল, মনে হয় মেয়েগুলোর ফ্রেন্ড, তাই হেসে হেসে কথা বলছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তখন সিয়াম এসে আমাকে ভেতরে যেতে বলল। আমি ভেতরে গেলাম, গিয়ে দেখলাম আমাদের স্কুল লাইফের কিছু বন্ধু সেখানে। আমাকে দেখতেই ওরা এসে আমাকে জড়িয়ে ধরলো, তারপর ওদের সাথে কথা বলতে লাগলাম। এর মধ্যেই একটা ফ্রেন্ড বলে উঠল, হ্যাঁ অবশ্যই। বলেই আমি অদ্রিতার কাছে গেলাম, ওকে ডাকলাম, কিন্তু ও শুনল না। তাই আমি ওর কাছে গিয়ে ওর হাত ধরে যখনই নিয়ে আসতে যাব, তখনই ও হাতটা ছাড়িয়ে আমার গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। অদ্রিতা যে এমন একটা কাজ করবে অনেক কখনো ভাবতে পারিনি। বিয়ে বাড়ির সব লোক ওদের দিকে তাকিয়ে আছে। অনেক ভাবতো অদ্রিতা ওকে শুধু অপছন্দ করে, কিন্তু এতটা অপছন্দ করে সেটা সে কখনো ভাবতে পারেনি। অনেক সেখানে কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, তারপর বাইরে চলে আসে, গাড়িটা নিয়ে সোজা বাড়ি চলে আসে আর ড্রিঙ্কস করতে থাকে। আসার সময় সিয়াম অনেকবার পেছন থেকে ডেকেছিল, কিন্তু ও কোনো সাড়া দেয়নি। কি করেই বা দেবে? আজকে বাড়ি ভর্তি লোকের সামনে এভাবে অপমানিত হবে কখনো কল্পনা করতে পারিনি। তখন সিয়ামকে অদ্রিতাকে বলল, ভাবি, কাজটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না। আমি জানি আপনাদের মাঝে কেমন সম্পর্ক, কিন্তু তবুও আপনাকে আনতে বলেছিলাম। ছেলেটা আপনাকে অন্ধের মতো ভালোবাসে, আর আপনি শুধু ওকে অপমান করে গেলেন। একটা কথা যেমন সত্যি, দাঁত থাকতে কেউ দাঁতের মর্ম বোঝে না, তেমনি কাউকে ভালোবাসতে না পারলে তাকে অপমান করার রাইটার আপনার নেই। কথাগুলো বলে সিয়াম সেখান থেকে চলে যায়। তারপর অদ্রিতা সেখান থেকে বাসায় চলে যায়। অন্যদিকে অনেক বাড়ি গিয়ে ইচ্ছে মতো করে একের পর এক ড্রিঙ্কস করেই যাচ্ছে। ড্রিঙ্কস করতে করতে একটা টেবিলের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। তখন রাতুল এসে দেখে অনেক ঘুমিয়ে গেছে। এদিকে অনেক রাতও হয়ে গেছে, তাই আর বাসায় না নিয়ে গিয়ে ওকে হোটেলের একটা রুমে শুয়ে দিয়ে রাতুল চলে যায়। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমি একটা রুমের মধ্যে, কিন্তু আমাকে এখানে কে আনলো আমি কিছুই মনে করতে পারছি না। উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে এসে কাউন্টারে এসে জিজ্ঞেস করলাম আমাকে এখানে কে এনেছে। তখন ম্যানেজার বলল, আমার বন্ধু আমাকে এখানে এনেছে। তখন মনে পড়ল যে কাল চোখ বোঝার আগে রাতুলকে দেখেছিলাম। তারপর বিলটা দিয়ে বাসার দিকে গেলাম। বাসায় গিয়ে রেডি হয়ে অফিসে চলে আসলাম। তখন সিয়াম ফোন করে পড়ল, আমি এখনই তোর সাথে দেখা করতে চাই বলেই ফোনটা কেটে দিলাম। সিয়ামের কথা মতো একটা রেস্টুরেন্টে গেলাম। দেখলাম সিয়াম সেখানে বসে আছে। তখন আমি গিয়ে ওর সামনে বসলাম। তখনও বলল,
কাল এতবার ফোন দিলাম, ধরলি না কেন? আর কোথায় ছিলি? আমি কোনো কথা বলছি না, চুপ করে আছি। এটা দেখে সিয়াম আবার বলল, কিরে কথা বলছিস না কেন? অনেক আরো কিছুক্ষণ চুপ থেকে বলে, অনেক ভেবে দেখলাম বুঝলি, ও যেটা চাইছে সেটা ওকে দিয়ে দেব। মানে কি বলতে চাইছিস তুই? ওকে ডিভোর্স দিয়ে দেবো। মাথা গরম করে কিছু করা ঠিক হবে না, আর একটু ভেবে দেখিস। অনেক ভেবে দেখেছি, আর ভাববো না। একতরফা যেমন ভালোবাসা হয় না, তেমনই ভাবে কারো একার পক্ষে একটা সংসার করা সম্ভব নয়। তারপর সিয়ামের সাথে আরো কিছু কথা বলে চলে আসলাম। বেশ কয়েকদিন পর একটা কাজ করে একটা পার্কের সামনে দিয়ে আসছিলাম, তখন দেখলাম সিয়াম বাইকে করে একটা মেয়েকে নিয়ে পার্কের ভিতর ঢুকলো। আমি গাড়িটা সাইড করে ওদের পেছন পেছন গেলাম। ওরা একটা জায়গায় গিয়ে বসলো। মেয়েটা বসতে সিয়াম ওর কোলে শুয়ে পড়লো। বুঝতে আর ভাগ্য রইল না এটা ওর আরেকটা গার্লফ্রেন্ড। কি করব বুঝতে পারছিলাম না। তখনই সিয়ামকে ফোন করলাম। সিয়াম ফোন ধরতেই পড়ল, হ্যালো, কোথায় আছিস তুই? বাসায়। কেন, কি হয়েছে? আমি শেখ রাশেদ পার্কে চলে আয় তাড়াতাড়ি। কেন, কি হয়েছে বলবি তো? এখন বলার মতো সময় নেই, তোকে আসতে বলছে, আসবি তাড়াতাড়ি। ওকে, আসছি। কিছুক্ষণ পর সিয়াম আসতেই ওকে সব দেখালাম। এখন কি করব? কি করবি মানে? ভাবিকে ফোন কর। তুই কর, আমি বলে বিশ্বাস করবে না। ওকে বলি আদিত্যের নাম্বারে ফোন করলাম। দুবার বাজতেই ও ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি যে হই না কেন, আপনি যদি আপনার প্রেমিকের রোমান্টিক প্রেম কাহিনী দেখতে চান তাহলে এখন শেখ রাসেল পার্কে চলে আসুন। এই বলেই সিয়াম ফোনটা কেটে দিল, আর আমরা ওদের পেছনে গিয়ে দাঁড়িয়ে রইলাম। একটু পর অত্রিতে আসলো। ও সিয়াবের এমন অবস্থা দেখে যখনই সামনে চাপে তখনই আমি ওর হাতটা ধরে ফেললাম আর বললাম, এখন না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের কথা শুনতে লাগলাম। তখন সিয়াবের গার্লফ্রেন্ড বলল, কতটুকু ভালোবাসে মানে? অনেকটা, তুমি তোমার সব। তখনই অদ্রিতা ওদের সামনে গিয়ে দাঁড়ালো আর বলল, আমি বলছি, আমি কে? অদ্রিতা তখন ওই মেয়েটাকে সবকিছু খুলে বলে। সব শুনে মেয়েটা শিয়াবের গায়ে 2টা থাপ্পড় দিয়ে চলে যায়। তোর সামনে যখন আমার সব ফাঁস হয়ে গেল, এখন দেখবো আজ তোকে কে বাঁচাই। কুত্তার বাচ্চা, তুই যে এতটা নিচ জানা ছিল না। কথাটা বলি শিয়াবের গায়ে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয় অদ্রিতা। তোর সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? কথাটা বলি শিয়াব অদ্রিতাকে মারতে যাবে, তখনই আমি গিয়ে ওর হাতটা ধরে ফেলি। দেখবি কিভাবে সাহস দেখাতে হয় বলি আমি আর শিয়াবকে উড়াদন মারতে লাগলাম। অন্যদিকে অদ্রিতা কান্না করতে করতে বাসায় চলে যায়। সিয়াম আর অনেক শিয়াবকে মাটিতে ফেলে শুইয়ে দেয়। তখন সিয়াম বলে, অনেক ছাড়, হারমিটেকার মারলে তো মরেই যাবে। সিয়ামের কথাটা শুনে ওকে ছেড়ে দিয়ে বললাম, শোন, তোকে যদি আর কখনো অন্য মেয়েদের সাথে দেখি তাহলে সেদিন আর তুই জ্যান্ত ফিরতে পারবি না বলে দিলাম। বলি পেছনে ফিরে দেখি অদ্রিতা নেই, মনে হয় বাসায় চলে গেছে। চল একটু বসি, শালাকে ধুলাই দিতে গিয়ে ক্লান্ত হয়ে গেছি। তারপর আমি আর সিয়াম গিয়ে একটা জায়গায় বসলাম। এখন কি করবি? কি করব মানে? সব তো ঠিক হয়ে গেল, তাহলে এখন কি ডিভোর্স দিতে হবে? তার আর মনে হয় প্রয়োজন হবে না। না হলেই ভালো, এখন বাসায় যা, গিয়ে ভাবিকে সামলা। সিয়ামের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। রুমে ঢুকতে যাব, দেখি রুমের দরজা বন্ধ করা আর ভেতর থেকে কান্নার আওয়াজ আসছে। বুঝতে আর বাকি রইল না, প্রেমে ছাকা খেয়ে আমার ম্যাডাম স্যাড সং গাইছে। অনেকবার অদ্রিতাকে ডাকলাম কিন্তু দরজা খুলল না, তাই আমি অন্য রুমে এসে ফ্রেশ হয়ে খাবার দেওয়ার জন্য নিচে যাব। তখনই অদ্রিতার কথা মনে হলো, তাই ওকে ডাকতে আসলাম, কিন্তু তবুও দরজা খুলল না। ও এখনো কান্না করেই যাচ্ছে। কি আর করবো, আমি গিয়ে খেয়ে আসলাম। অদ্রিতার কথা ভাবতে লাগলাম, কান্না করছে করুক, মনটা হালকা হয়ে যাবে। আমি অন্য রুমে এসে ঘুমিয়ে পড়লাম। উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল। তারপর ফ্রেশ হয়ে নিচে এসে করিম চাচাকে জিজ্ঞেস করলাম অদ্রিতা রুম থেকে বেরিয়েছিল কিনা। চাচা বলল না। তখন আমি দরজার সামনে এসে ওকে আপাট রাখতে লাগলাম, কিন্তু কোনো লাভ হলো না। তাই আমি বললাম, দেখো অদ্রিতা, তুমি যদি দরজা না খোলো তাহলে কিন্তু আমি দরজা ভাঙতে বাধ্য হব। বলি যেই দরজা লাথি দিতে যাব তখনই অদ্রিতা এসে দরজা খুলে দিল। তারপর আবার গিয়ে শুয়ে পড়ল। তুমি কেন কষ্ট পাচ্ছ?
দুপুর থেকে তো কিছু খাওনি, চলো এখন কিছু খেয়ে নেবে। অদ্রিতা কোনো কথা বলছে না, তাই আমি বললাম, কি হলো, ওঠো বলছি। আপনি যান, আমার খিদা নেই। সেটা আমি ভালো করেই জানি, তুমি উঠবে নাকি আমি ব্যবস্থা করব। তবু ও উঠলো না, তাই আমি ওকে কোলে তুলে নিলাম। কিন্তু অবাক করা ব্যাপার হলো, ওর কোনো রিয়াকশন নেই। আমি ওকে বললাম, গলা জড়িয়ে ধরো, নালে কিন্তু পড়ে যাবে। আমার কথা মতো গলা জড়িয়ে ধরলো। আমি একটু অবাকই হলাম, এত বাধ্য মেয়ে তো ছিল না। তাহলে কি ছাকাকে ব্যাকা রকগুলো সোজা হয়ে গেল নাকি? কিছুই বুঝতে পারছি না। ওকে নিয়ে সোজা নিচে আসলাম। ওকে নিয়ে নিচে গিয়ে চেয়ারে বসিয়ে দিলাম। তারপর খাবার পেরে ওর সামনে দিলাম, আর ওকে বললাম, নাও খেয়ে নাও। বললাম তো আমি খাবো না। বলেই ও উঠে চলে যেতে লাগলো। তখন আমি ওর হাত ধরে বসিয়ে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলাম। ও গালে হাত দিয়ে চুপ করে বসে রইল। পাগল হয়ে গেছো তুমি ভালোবাসার জন্য? একটা প্লে বয়ের সাথে প্রেম করে এখন নাকি ন্যাকামি দেখানো হচ্ছে। এটা নিহাতি তোমার আবেগ, কোনো ভালোবাসা নয়। সেটা কিছুদিন গেলেই তুমি বুঝতে পারবে। তারপর খাবারের প্লেটটা নিয়ে মেখে ওর মুখের সামনে ধরলাম, নাও খেয়ে নাও। ও চুপ করে আছে, তাই আমি বললাম, এখন কথা না শুনলে কিন্তু আরেকটা দিয়ে দেবো। কথাটা শুনে অর্জিতা আমার হাত থেকে খেতে লাগলো। ওকে খানো শেষ করে রুমে নিয়ে আসলাম। তারপর বললাম, আর যদি একবার কান্না করে শব্দ পাই তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। বলে আমি নিচে এসে খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। দেখি অদ্রিতা ঘুমিয়ে পড়েছে, তাই আমি গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরলাম। আর ভাবতে লাগলাম, ও কি এখন আমার ভালোবাসাটা গ্রহণ করবে নাকি করবে না। যাই হোক, ওকে এখন সময় দেওয়া প্রয়োজন। এরই মাঝে কেটে গেছে 15টা দিন। এই দিনগুলোতে আমি অদ্রিতাকে সবসময় বুঝিয়েছি, কিন্তু এখনো সে আগের মতোই আছে। আর আমার প্রতি ওর অবহেলাটা সে আগের মতোই আছে। কিন্তু কি করব বুঝে উঠতে পারছি না। দোষ করলো একজন আর ফলভোগ করছি আমি। অফিসে বসে বসে কথাগুলো ভাবছিলাম, তখন সিয়াম আসলো। এসে জিজ্ঞেস করলো কি হয়েছে আমার। তখন আমি ওকে সবকিছু খুলে বললাম। সব শুনে সিয়াম কিছুক্ষণ চুপ করে থেকে আমাকে বলল, তোকে কি বলবো তা আমার জানা নেই। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। আমাদের বিয়ে হয়েছে 6 মাস হয়ে গেছে। এখন পর্যন্ত স্বামীর অধিকার তো দূরে থাক, ভালো মতো আমার সাথে কথা পর্যন্ত বলেনি অদ্রিতা। ওর অবহেলাগুলো আর নিতে পারছি না। ওর করা প্রত্যেকটা অবহেলা যেন বুকটাকে ক্ষত বিক্ষত করে দিচ্ছে। দেখতে দেখতে আরো কিছুদিন কেটে গেল। এখন অদ্রিতা অনেকটাই স্বাভাবিক, কিন্তু আমার প্রতি তার বিন্দু মাত্র অবহেলা কমেনি। একদিন অফিসে যাইনি, তাই রুমে বসে ফোন ইউজ করছিলাম। তখন লক্ষ্য করলাম অদ্রিতা ব্যালকনিতে দাঁড়িয়ে রেলিংয়ে দাঁড়িয়ে আছে। তাই ফোনটা রেখে ওর কাছে গেলাম। গিয়ে দেখি ও এক মনে কি যেন ভাবছে। তাই আমি যে ওর পেছনে দাঁড়িয়ে আছি ও সেটা খেয়ালই করেনি। অদ্রিতাকে আজ একটু অন্যরকম লাগছে, তাই অনেক ওকে পেছন থেকে আলতো করে জড়িয়ে ধরে। তখন ও একটু চমকে ওঠে। তারপর ঘাড়ে দুটো কিস করতেই ও যেটা করলো অনেক সেটা কখনো কল্পনা করতে পারেনি। অদ্রিতা ওকে ছাড়িয়ে নিয়ে পেছন ফিরে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় মেরে দেয়। অদ্রিতার স্বাভাবিক হওয়া দেখে অনেক ভেবেছিল সবকিছু হয়তো ঠিক হয়ে যাবে, তাই ওকে জড়িয়ে ধরেছিল। কিন্তু এমনটা করবে সেটা ওর ভাবনাতেই ছিল না। একটা মানুষ যে একটা মানুষকে এতটা অবহেলা করতে পারে সেটা অদ্রিতাকে না দেখলে হয়তো বোঝা যেত না। একটা মানুষকে এতটা ঘৃণা করলে তার সাথে দিনের পর দিন তাকে অবহেলা করা যায়। অদ্রিতা সেখান থেকে রুমে চলে আসে আর অনেক ঠায় দাঁড়িয়ে সেখানে মুখে হাত দিয়ে ভাবছে এই সম্পর্কে কোনো মানই হয় না। অদ্রিতা সেখান থেকে এসে ব্যাগ গোছাতে থাকে। তখন অনেক রুমে আসে, এসে শুয়ে পড়ে। আর তখন অদ্রিতা ব্যাগটা নিয়ে বেরিয়ে যায়। অনেক তাকিয়ে থাকে, কিছু বলে না। আর কিছু বলারই বা থাকতে পারে কি। অদ্রিতা বাসা থেকে বেরিয়ে যায়। অনেক চিন্তা করতে থাকে এই সম্পর্কে কোনো মানই হয় না। আমি ওকে যতটা ভালোবেসে ওর কাছে যাওয়ার চেষ্টা করছি ও আমাকে ততটাই ঘৃণা করে দূরে ঠেলে দিচ্ছে। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। তারপর ঘুম ভাঙতেই আবার সব কথা মনে পড়ে যায়। তখন নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। ওর গাড়ির চাবিটা নিয়ে বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে। তারপর বাড়ি গিয়ে কারোর সঙ্গে কোনো কথা না বলে একের পর এক ড্রিঙ্কস করতে লাগলো আর চোখের পানিগুলো ফেলতে লাগলো। অনেক ভাবছে ওর কাছে ভালোবাসার অধিকার নিয়ে দাঁড়াবে না, ও হয়তো আর কখনোই আমার হবে না। তাই ওকে ওর মতো থাকতে দেব, চিরদিনের জন্য মুক্তি দিয়ে দেব। এতে অন্তত ও হয়তো খুশি থাকবে। ভাবতে ভাবতে অনেক টেবিলের উপর মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে।
তখন সেদিনের মতো আজও রাতুল ওর কাছে আসে, দেখে অনেক ঘুমিয়ে পড়েছে। তখন ওকে একটা রুমে দিয়ে যায়। ঘুম ভাঙতেই অনেক দেখে দুপুর 12টা বেজে গেছে, তাই বাসায় চলে আসে। বেশ কয়েকদিন হলো অনেক এখন আর অফিসে যায় না। সিয়াম ওকে অনেকবার জিজ্ঞেস করেছে কি হয়েছে, অফিস যাচ্ছে না কেন। ও কোনো জবাব দেয়নি। সারাদিন রুমে বসে থাকে আর ড্রিঙ্কস করে, আর প্রতিদিন বাবা মায়ের কবরের কাছে যায়। একা একা কথা বলে, নীরবে চোখের পানি ফেলে, কখনো কবরের কাছে ঘুমিয়ে পড়ে। আজ রুমের ফ্লোরে বসে ড্রিঙ্কস করছিল। এমন সময় সিয়াম আসে আর দেখে সারা রুমে মদের বোতল আর সিগারেটের ফিল্টার ছড়িয়ে ছিটিয়ে আছে। তখন সিয়াম দৌড়ে ওর কাছে আসে আর বলে, কি হয়েছে তোর এই অবস্থা কেন? অনেক ওকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে দেয়। তারপর সিয়ামকে সব বলে। তুই শান্ত হ, এভাবে ভেঙে পড়লে চলবে না। নিজের কি হাল করেছিস? আমি একটা ডিসিশন নিয়ে ফেলেছি, ওকে আমি মুক্তি দিয়ে দেবো, যেটা ও সবসময় আমার কাছে চেয়েছে। সিয়ামের কিছু বলে না, উঠে চলে যায়। তারপর অদ্রিতাকে বাসার কলিং বেল দিতেই মেয়ে এসে দরজা খুলে দেয়। সিয়াম ভেতরে গিয়ে চিৎকার করে অদ্রিতাকে ডাকতে থাকে। আদ্রিতা, আদ্রিতা, আদ্রিতা। সিয়ামের চিৎকার শুনে অদ্রিতা দৌড়ে নিচে আসে। কি হয়েছে? কি হয়েছে সেটা তো আমার থেকে তোমার ভালো জানার কথা। তুমি আমরা কি করে করতে পারলে? একটা ছেলে তোমাকে এতটা ভালোবাসে আর তুমি তাকে দিনের পর দিন শুধু অবহেলা করে যাচ্ছ। এসবের মানে কি? তোমার কি মন বলতে কিছু নেই? আসলে ওরই ভুল হয়েছে, ভুল মানুষকে ভালোবেসেছে। না হলে তোর কাছ থেকে তুমি ওর ভালোবাসা বুঝতে পারলে না। তুমি আসলে কারোর ভালোবাসা পাওয়ার যোগ্যই না। তোমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। ছেলেটা তোমার মিথ্যা মায়ায় পড়ে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে, আর তুমি সেটা না বোঝার ভান করে আছো। কি করে পারলে এতটা নিষ্ঠুর হতে? একটা কথা সবসময় মনে রাখবে, যাকে ভালোবাসতে পারবে না তার ভালোবাসাটাকে অবহেলার কোনো অধিকারটা তোমার নেই। ওর যদি কিছু হয়ে যায় তার জন্য একমাত্র তাই তুমি থাকবে। কথাগুলো বলে সিয়াম বাসা থেকে বেরিয়ে যায়। অদ্রিতা কথাগুলো মাথা নিচু করে শুনছিল। চিৎকারের আওয়াজে ওর বাবা মা রুম থেকে বেরিয়ে আসে আর সব শুনতে পায়। তখন অদ্রিতার বাবা ওর কাছে আসে আর বলে, বলি ওর গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দেয়। বলি মাথায় হাত দিয়ে সোফায় গিয়ে বসে পড়ে। দেখতে দেখতে 15টা দিন কেটে গেছে। এর মাঝে দাঁড়িয়ে চুলগুলো অনেক বেড়ে গেছে অনেকের, কিন্তু সেদিকে অনেকের কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুদিন আগেও একটা উকিলের সাথেও কথা বলেছে। সে আজ ফোন করে যেতে বলেছে, তাই সকাল সকাল বেরিয়ে পড়ে। তারপর উকিলের কাছ থেকে ডিভোর্স পেপারটা নিয়ে অদ্রিতাদের বাসা যায়। কলিং বেল দিতেই মেয়ে এসে দরজাটা খুলে দেয়। ভাইয়া তুমি আসো, ভেতরে আসো। আঙ্কেল আন্টিকে ডাকো। বলি সোফায় গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর আঙ্কেল আন্টি আসে। তখন অনেক বলে, আঙ্কেল আন্টি আপনার সাথে আমার কিছু কথা ছিল, একটু সময় হবে? এইভাবে কেন বলছো বাবা? কি বলবে বলো। দুজনে ওর কাছে এসে বসে। তখন অনেক বিয়ের পর দিন থেকে আজ পর্যন্ত যা যা হয়েছে সব খুলে বলে। আঙ্কেলও যেটা চাইছে আমি সেটা নিয়ে এসেছি, আশা করি আপনারা এতে অমত হবেন না। বলি অনেক ডিভোর্স পেপারটা বের করে সাইন করে দেয় আর বলে, সাইনটা করে দিলাম, ও সাইন করে দিলেই সব আগের মতো হয়ে যাবে। তোমাকে কি বলবো সে ভাষা আমার জানা নেই। একমাত্র আমার জন্য তোমার জীবনটা নষ্ট হয়ে গেল। তুমি আমাকে মাফ করে দাও। ছি ছি আঙ্কেল, কি বলছেন আপনি এসব? ঠিকই বলেছি, তাড়াহুড়ো করতে গিয়ে আমি সব না জেনে ওর সাথে তোমার বিয়েটা দিয়ে অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা বাবা, তুই আমার একটা কথা রাখবি? কি আঙ্কেল বলুন, আমার সাধ্যের মধ্যে হলে অবশ্যই রাখার চেষ্টা করব। বলছিলাম কি, তুমি মিহিকে আবার বিয়ে করো। ছি ছি আঙ্কেল, এসব কি বলছেন? আমি ওকে আপনার বোনের মতো দেখি, এটা কখনো সম্ভব নয়। আর তাছাড়া আমি আর কোনো মায়া পড়তে চাই না। আঙ্কেল আন্টি আপনারা ভালো থাকবেন। হ্যাঁ, আজ আমি আসি। বলি অনেক উঠে চলে আসে। তারপর শেষবারের মতো বাবা মায়ের কবরের কাছে যায়। ওদের সাথে কিছুক্ষণ একা একাই কথা বলে। তারপর বাসায় চলে আসে। এসে 2টা চিঠি লিখলাম। তারপর করিম চাচাকে দিয়ে চিঠি আর কিছু দলিল পাঠিয়ে দেয়, একটা সিয়ামের কাছে আর একটা অদ্রিতার বাসায়।
তারপর গাড়ি চালিয়ে একটা ব্রিজে চলে আসে। সেখানে কিছুক্ষণ বসে থেকে চোখের পানি চড়ায়। তারপর ব্রিজের রেলিং এর উপর ওঠে, বলে, বিদায় পৃথিবী বিদায়, মা বাবা আমি তোমাদের কাছে আসছি বলে দুহাত মেলে দেয়। চোখটা বন্ধ করে লুটিয়ে পড়ে পানিতে। শেষ পর্যন্ত একটা মানুষের একতরফা ভালোবাসার কাছে অসহায় আত্মসমর্পণ। আচ্ছা, এখন প্রশ্ন হলো চিঠিতে কি লেখা ছিল? অদ্রিতার বাসায় গিয়ে করিম চাচা ওর হাতে চিঠি আর কিছু দোলে দিয়ে চলে যায়। অদ্রিতা চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় অদ্রিতা, হ্যাঁ প্রিয়ই তো তুমি। তুমি আমার কাছে প্রিয় ছিলে, আছো এবং থাকবে। শুধু বলার লোকটা আর থাকবে না। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিনই আমার মনের অজান্তে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু কখনো বলতে পারিনি আর বোঝাতেও পারিনি। তোমার মনে আছে বিয়ের প্রথম রাতে তুমি আমার কাছে ডিভোর্স চেয়েছিলে আর বলেছিলে আমি নাকি তোমাকে বৈধভাবে ধর্ষণ করতে চাই, তাই তোমাকে বিয়ে করেছি। সরাসরি আমাকে একেবারে ধর্ষক বানিয়ে দিলে। তখন আমি খুব কষ্ট পেয়েছিলাম। মনে করেছিলাম সব গল্পের প্রথমে তো এমন কিছু হয়েই থাকে, কিন্তু সময়ের সাথে সব ঠিক হয়ে যায়। কিন্তু না, আমার ধারণা ভুল ছিল। আমি জানতাম না যে সব জীবনের গল্পগুলো এক হয় না। আমাদের মাঝে যেটা ছিল সেটা আদৌ কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল কিনা আমি জানি না, বা সেটার কি নাম দেব সেটা আমার জানা নেই। যেদিন তোমার শিবের সাথে ব্রেকআপ হয়ে যায় সেদিন আমি অনেক খুশি ছিলাম। ভেবেছিলাম হয়তো তুমি এবার আমাকে মেনে নেবে, কিন্তু আবারও আমার ভুল ধারণা। আমি শুধুমাত্র তোমার কাছে একটা খারাপ বাজে লোক হিসেবেই ছিলাম। এতটা খারাপ ছিলাম যে তুমি সবসময় আমাকে অবহেলা করতে। যতবার তোমাকে ভালোবেসে কাছে টেনে নিতে গিয়েছি ততবার তুমি আমাকে থাপ্পড় দিয়ে বুঝিয়ে দিয়েছ আমার স্থানটা কোথায়। বিশ্বাস করো, তোমার থাপ্পড়গুলোতে আমি একটু কষ্ট পাইনি, বরং ভালোবাসা হিসেবে নিয়েছি। আমি একদিনে বেশ বুঝে গেছি আমি তোমার ভালোবাসার যোগ্য ছিলাম না। হয়তোবা ভালোবাসা নামক অদ্ভুত জিনিসটা আমার কপালেই ছিল না, তাই আমার এমন হার। আমার ভালোবাসাটা হয়তো কোনো খাত ছিল, তাই তোমাকে পেলাম না। কিন্তু চিন্তা করো না, তুমি আমার কাছে যেটা চেয়েছিলে সেটা আমি আঙ্কেলের কাছে দেখে এসেছি। হ্যাঁ, ডিভোর্স পেপার। আমার কাছে যেটা তোমার কাছে শেষ চাওয়া ছিল। এই চিঠিটা যখন পড়বে তখন হয়তো আমি আর থাকবো না, চলে যাবো অজানা কোনো দেশে, যেখান থেকে আর ফিরে আসা হবে না। তবে তুমি এটা ভেবো না যে তোমাকে পেলাম না বলে আমার চলে যাওয়া। আসলে ভালোবাসার মানুষগুলো আমাকে সবাই এক এক করে ছেড়ে চলে গিয়েছে। শেষ পর্যন্ত তুমিও আমাকে ছেড়ে চলে গেলে, তাই আর বাঁচার ইচ্ছেটাই যে নেই, সব মরে গেছে। আমার তো আর কেউ নেই, তাই আমার সবকিছু তোমার নামে দিয়ে গেলাম। ভালো থেকো ইতি, তোমার ভালোবাসার অবহেলার অনেক। চিঠিটা হাতে নিয়ে অদ্রিতা ফ্লোরে বসে পড়ে। তখন ওর বাবা এসে জিজ্ঞেস করে কি হয়েছে। ও কথা বলছে না দেখে উনি চিঠিটা নিয়ে পড়তে থাকেন। তারপর বলেন, অন্যদিকে সিয়াম চিঠিটা হাতে নেয়। সবাই যেখানে আমাকে ছেড়ে চলে গেছে সেখানে তুই আমাকে কখনো একা ছাড়িসনি। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হলো তোর মতো একটা মানুষকে বন্ধু হিসেবে। তোকে দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, তাই আমার কোম্পানিটা তোকে দিয়ে গেলাম। বিদায় বন্ধু, ভালো থাকিস। চিঠিটা পড়ে সিয়াম দৌড়ে বেরিয়ে যায়। তারপর পাগলের মতো এদিকে ওদিকে অনেকে খুঁজতে থাকে, কিন্তু পাচ্ছে না। কিছুক্ষণ খোঁজাখুঁজি পর সিয়াম একটা ব্রিজে চলে আসে। দেখে সেখানে অনেক মানুষের ভিড় ঠেলে সিয়াম ভেতরে গিয়ে দেখে অনেকের নিথর দেহটা পড়ে আছে। সিয়াম গিয়ে ওকে জড়িয়ে ধরে বলে, বন্ধু কি হয়েছে তোর? দেখ আমি আসছি। সবাই তোকে ছেড়ে গেলেও আমি কিন্তু তোকে ছেড়ে যাইনি। তাহলে তুই কেন আমাকে ছেড়ে গেলি? কথাগুলো বলে সিয়াম হাউমাউ করে কান্না করে দেয়। আমি দেখেছি ভালোবাসা না পাওয়ার কষ্টগুলো। আমি জানি একতরফা ভালোবেসে শুধু কষ্ট মেলে, আর কিছু নয়। কিছু গল্পের হ্যাপি এন্ডিং হয় না। গল্পগুলো কিছুটা বাস্তব জীবনের চিত্ত আর কিছুটা কাল্পনিক। এই গল্পটা এই জন্যই লেখা, যাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, কারো ভালোবাসা ওয়ান সাইডেড লাভ, আবার কেউ পেয়ে হারিয়েছেন, তাদের কষ্টগুলো বোঝাতে। সবসময় হ্যাপি এন্ডিং গল্প দিলে কেউ কেউ ভুলেই যায় যে কিছু মানুষ কষ্টে আছে। তাদের কষ্টগুলোকে শুধু গল্পের মাধ্যমে ফলন করানোর জন্যই চেষ্টা করছি। জানি না কতটুকু করতে পেরেছি। জানি এই গল্পটা হ্যাপি এন্ডিং হয়নি বলে অনেকে নেগেটিভ কমেন্টস করবেন। তারপরও বলছি, কেউ নেগেটিভ ভাবে নেবেন না। একটা কথা কি জানেন তো, পাওয়ার আনন্দের চেয়ে না পাওয়ার কষ্টটা অনেক বেশি। তাই যাদের প্রিয় মানুষগুলো কাছে আছে তারা সবসময় মানুষটাকে হ্যাপি রাখার চেষ্টা করবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন,
যদি কখনো ভালো না বাঁচতে পারেন, তাহলে আপনার অধিকার নেই অপর পাশের মানুষটাকে অবহেলা করার। এই গল্পের মাধ্যমে আপনারা কে কি কতটা বুঝতে পেরেছেন, আমি কতটুকু বোঝাতে পেরেছি জানি না। তবে কি জানেন তো, পৃথিবীতে কিছু মানুষ আছে অনেকের মতো, যে শুধু একতরফা ভালোবেসে গেছে। আর কেউ কেউ আছে শিহাবের মতো, যে পবিত্র ভালোবাসাটাকে শুধু টাইম পাস আর ভোগের সামগ্রী মনে করে। আর কেউ হলো অদ্রিতার মতো, যে কেউ তাকে এতটা ভালোবাসার পরও তার ভালোবাসাটা সে বুঝতে পারে না।